Assalamu alaikum. Welcome everyone. Welcome to the seventh lecture of Critical Theories and Literary Criticism. আমরা অলরেডি 6টা লেকচার কমপ্লিট করে ফেলেছি অ্যারিস্টটলের পোয়েটিক্স এর উপরে। 6টা লেকচার, আজকে দিয়ে 7টা হবে। টোটাল 7th lecture, 7 lecture specifically exclusively dedicated to understanding Aristotle's poetics. আপনারা বুঝতে পারছেন যে 7টা লেকচার যেহেতু একটা টেক্সটে অ্যাপ্লাই করা হচ্ছে, তার মানে এই এই টেক্সটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এই টেক্সটের অনেক দুর্বলতা আছে, তবে দুর্বলতার চাইতে মানে স্ট্রেংথটা বেশি। অবভিয়াসলি এটার গুরুত্ব অনেক, মানে বহু বছর আগে লেখা, মোর দেন 2000 years ago it was actually spoken by Aristotle and it was composed by his students. উনি কিন্তু, আবারও বলছি, উনি কিন্তু নিজে লিখে যান নাই, ওনার স্টুডেন্টরা ওনার লেকচার শুনে শুনে লিখে গেছেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে গত 6টা লেকচারে যে আমাদের সাহিত্যের বহু কিছু, বহু বেসিক নলেজ আমরা এই অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে জানতে পারছি। গত লেকচারগুলোতে আপনারা জেনেছেন যে অনেক খুঁটিনাটি বিষয় আছে সাহিত্য রচনার। যারা আর কি সাহিত্য রচনার ক্ষেত্রে আগ্রহী, অথবা যারা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে আগ্রহী, যারা সাহিত্য নিয়ে গবেষণা করতে চান, তাদের জন্য এটা অনেক উপকারী। আর যারা সাহিত্য রচনায় আগ্রহী, যারা কবিতা, গল্প, নাটক এগুলো লেখার জন্য আগ্রহী, তাদের জন্য কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়ে দেয়। বেশ very very significant guidelines we can find from Aristotle's poetics. আজকে আমরা শেষ করে দেব আমাদের এই টেক্সটটা, অ্যারিস্টটল পোয়েটিক্স। আজকে আমরা দুটো চ্যাপ্টারে ফোকাস করব এবং একই সাথে আমরা র্যাপ আপ করে ফেলবো। আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্সটা একদম র্যাপ আপ করে ফেলবো। সো লেটস স্টার্ট। অনেক পুরাতন কথা, যেটা আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো সময় একবার অন্তত বলেছি। সেই কঠিন কথাটা কি? রাইটিং পোয়েট্রি, কবিতা লেখা। আপনারা সবাই জীবনে কোনো না কোনো সময় এই কথাটা বলেছেন, আশা করি, যে কবিতা লেখা খুব কঠিন। বলেছেন না রিয়াদ? Yes, sir. সুমাইয়া, Yes, sir. ইরফান? জি স্যার, কবিতা তো ইটস কবিতা difficult লেখাও task. কঠিন, তাই না? কবিতা লেখাও স্যার কঠিন। হ্যাঁ বলেন। স্যার কবিতা লেখার যে বোঝাটা বেশি কঠিন, আমি ভেরি এটা গুড। সবসময় হ্যাঁ, এটাও বলতে চেয়েছি। বিভিন্ন ভাষায় লেখা থাকে, তো এর জন্য আঞ্চলিক ভাষা ইউজ করা হয়, বা আর সবচেয়ে সিরিয়াস ইংলিশের হচ্ছে, ক্ষেত্রেও। হ্যাঁ সবচেয়ে সিরিয়াস বিষয় হচ্ছে আপনাকে লেখা থাকবে একটা, কিন্তু কবি বোঝাবে হচ্ছে আরেকটা। ওই সূত্রটা ধরা খুব জটিল। কবিতা পড়া, স্যার সারফেস হ্যাঁ লেভেলে একটা মিনিং থাকে, কিনা একটা মিনিং থাকে। সেটাই। এমনকি দেখবেন আমাদের পল্লী গানগুলো, বিশেষ করে এই যে লালন লালন সাহের এক বিখ্যাত গান আছে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমি এই গানটা আমি বহুদিন পর্যন্ত, আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি এটার যে আরেকটা মিনিং থাকতে পারে এটা আমি জানতামই না। স্যার, এটা আমরা লাস্ট সেমিস্টারে ম্যাম নুজাত ম্যাম দিছিল, অ্যাসাইনমেন্ট দিছিল, মিলন হবে কতদিনে। এটা যে কালো, মানে ওই যে কৃষ্ণকে কিভাবে করে, মানে রিপ্রেজেন্ট করে, এটা তুলে ধরো। মানে এতটাই কঠিন স্যার যে কি বলবো। কৃষ্ণ কেন, আপনি নিজেকে তুলে কৃষ্ণ ধরেন না না। স্যার, কৃষ্ণকে বাদ দেন, আপনি নিজেকে তুলে ধরেন। মিলন হবে কতদিন, এটা কার সাথে মিলন হবে, এটা আমি ইন্টারমিডিয়েট সময় পর্যন্ত আমি জানতাম না এটার আরো মিনিং থাকতে পারে। এটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। কবিরা একদম সিম্পল কথা দিয়ে অনেক গভীর কথা বুঝান, এই জন্য কবিতা লেখাও কঠিন, কবিতা বোঝাও কঠিন। সেই বিষয় নিয়ে আমরা আমাদের এই স্লাইডটা, রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার যে জটিলতা, ক্রিটিক্যাল ডিফিকাল্টিস অ্যান্ড দ্য সলিউশন। অ্যারিস্টটল তার কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, আমরা সেগুলো অ্যাপ্রিশিয়েট করব, শুধু তাই না, আমরা সেগুলো সমালোচনাও করব।
আমরা কিন্তু তার সবগুলো কথা যে অনেক ভালো কথা অন্ধের মতো ধরে নেব তা কিন্তু না, আমরা সেগুলোকে চ্যালেঞ্জ করব। Aristotle next tackles critical difficulties that a poet may face. Mimesis. আমরা আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম কবির কাজ হচ্ছে মাইমেসিস, অনুকরণ করা, বাস্তবতাকে অনুকরণ করে সেটাকে নিজের মেধা দিয়ে নিজের সৃজনশীলতা দিয়ে পুনরায় সৃষ্টি করে উপস্থাপন করা, মাইমেসিস। এখন কিভাবে মাইমেসিস করব? বাস্তবতাকে যে অনুকরণ করব, বাস্তবতাকে অনুকরণ করে যে কবিতা লিখব, কিভাবে করব? এর কিছু মানে টেকনিক্যাল ডিফিকাল্টি আছে। and the solution that will ensure his success, এরকম অ্যারিস্টটল কিছু টিপস দিয়েছেন যে টিপস গুলো ফলো করলে কবিতা লেখার ক্ষেত্রে সফল হওয়া যায়। শুধু তাই না, কবিতা বোঝার ক্ষেত্রেও সফল হওয়া যায়। To ensure success in writing and understanding poetry, Aristotle gave some solutions. He names three major solution. তিনি তিনটা সলিউশনের কথা বলছেন। কয়টা? Three major solutions for poets in attempting to imitate action and life. আমরা গত ক্লাসে বারবার বলে এসেছি যে অ্যারিস্টটল যখনকার যে সময়কার কথা বলছেন সেখানে লিটারেচার, সাহিত্য, লেখালেখির মূল ফোকাসটাই হচ্ছে ড্রামাটিক ইন ফর্ম, মানে ট্র্যাজিক পোয়েট্রি যেটা স্টেজে পারফর্ম করা হতো। অনেকটা তখনকার মানুষের মধ্যে এটাই সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনমেন্ট মোড, বিনোদনের মাধ্যম ছিল। এবং কবি বলতে, যদি কেউ নিজেকে কবি বলে দাবি করত, তার মানে সে খুব ভালো ট্র্যাজিক পোয়েট্রি লিখতে পারে, সে খুব ভালো এপিক পোয়েট্রি বা ট্র্যাজিক পোয়েট্রি লিখতে পারে। কমেডি লেখাটা তখনও এরকম ভাবে একটা ট্যালেন্ট হিসেবে গণ্য হতো না, বিশেষ করে যারা কমেডিয়ান তখনও তারা অতটা মর্যাদা কিন্তু পেত না। অ্যারিস্টটল ট্র্যাজিক পোয়েট্রির ক্ষেত্রে বলে গেছেন যে ট্র্যাজেডির মূল উদ্দেশ্য হচ্ছে টু ইমিটেট অ্যাকশন এন্ড লাইফ। এখন আমরা বাস্তবতাকে মাইমেসিস করা মানে হচ্ছে অ্যাকশন এন্ড লাইফটাকে ইমিটেট করা, মানুষের জীবনকে, মানুষের কার্যক্রমকে, অ্যাকশন এন্ড লাইফ এই দুটোকে অনুকরণ করা। এখন আমরা কিভাবে করব? প্রশ্ন হচ্ছে কিভাবে, হাউ। এবং অ্যারিস্টটল তার তিনটা সলিউশন নিয়ে কথা বলেছেন। থ্রি সলিউশন। কি কি সলিউশন? নাম্বার এ, the poet must imitate either things as they are, things they are thought to be, or things they ought to be. আবারও ভালো করে খেয়াল করেন। নাম্বার এ, যদি কাগজ কলম থাকে লিখে ফেলেন তো। কবিরা যখন ইমিটেট করবে তখন তারা তিন ভাবে অনুকরণ করতে পারে। There are three ways to imitate the reality. কিভাবে? নাম্বার ওয়ান, as things they are, বাস্তবতা যেমন হুবহু সেটাকে ওইভাবেই রিপ্রেজেন্ট করা। রিয়েলিটি অ্যাজ ইট ইজ, রিয়েলিটি অ্যাজ দে আর, বাস্তবতা যেমন আছে ঠিক হুবহু সেটাকে পোয়েট্রিতে ইমিটেট করা। নাম্বার টু, things as they are thought to be, things they as they are thought to be, সেটা কি? বাস্তবতাকে আমরা যেমন মনে করি, বাস্তবতাকে আমরা যেমন মনে করি, আপনি যেমন মনে করেন। যেমন রিয়াদ, রিয়াদ আপনার বাস্তবতা সম্পর্কে একটা ধারণা আছে না? আপনি তো মানে জি এখন স্যার, বহু বাস্তবতা অনেক বছর, কঠিন। হ্যাঁ, আপনি আপনার এই 20 বছরে, গত 20 বছরে অ্যাটলিস্ট আপনি মোটামুটি আইডিয়াটা পেয়েছেন তো, আপনার বাস্তবতা সম্পর্কে একটা ধারণা আছে না? জি ইরফান, আপনারও বাস্তবতা সম্পর্কে একটা ধারণা আছে না? ইয়েস স্যার আছে। বিভিন্ন জায়গায় ঠকেছেন, মানুষ আপনার সাথে বিট্রে করেছে, আবার অনেকে আপনার সাথে অনেক ভালো আচরণ করেছে, অনেককে বিশ্বাস করে আপনি জিতেছেন, অনেককে বিশ্বাস করে আপনারা ঠকেছেন। আমাদের সবারই জীবনে, হ্যাঁ,
বাস্তবতা নিয়ে গল্প থাকে এবং আমরা কিন্তু আমাদের সেই বাস্তবতা নিয়ে বাস্তবতার কাছ থেকে আমরা ধাক্কা খাই, হোঁচট খাই, বাস্তবতা আমাদেরকে কাঁদায়, বাস্তবতা আমাদেরকে হাসায়। আমাদের কিন্তু বাস্তবতা সম্পর্কে একটা ধারণা হয়েছে। We all have our impression towards reality. এখন কবি যখন লিখতে বসবে তখন যদি সে চিন্তা করে আচ্ছা জনগণ কি চিন্তা করে, আমজনতা, মোস্ট অফ দ্য পিপল, হোয়াট ডু দে থিঙ্ক অ্যাবাউট রিয়েলিটি, বেশিরভাগ মানুষের চোখে বাস্তবতাটা কেমন, বেশিরভাগ মানুষের চোখে বাস্তবতাটা কেমন, এটা যদি আমরা ফোকাস করি তাহলে things they are thought to be, common people, ordinary people, what do they think about reality, বেশিরভাগ মানুষের চোখে বাস্তবতা যেমন সেইভাবে বাস্তবতাকে তুলে ধরা, পোট্রে করা, এটা একটা। ফাইনালি নাম্বার 3, or things as they ought to be, things as they ought to be, আপনি যে বাস্তবতাকে আপনার কবিতায় ফুটিয়ে তুলবেন, আপনার সাহিত্যকর্মে, আপনার লেখালেখিতে আপনি বাস্তবতাকে ফুটিয়ে তুলবেন, তখন আপনি চিন্তা করলেন না আমি মানুষের কথা চিন্তা করব না, আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা বিচার বুদ্ধি প্রয়োগ করে ঠিক করব, আমি আমার নিজের বিচার বুদ্ধি নিজের বিবেক দিয়ে ঠিক করব যে বাস্তবতা কেমন হওয়া উচিত, বাস্তবতা কেমন হওয়া উচিত, as they ought to be। যিনি রাইটার উনি যদি চিন্তা করেন যে না মানুষ কি বলল, মানুষ কিভাবে দেখলো বাস্তবতাকে সেটাকে আমি গুরুত্ব দেব না, আমি বাস্তবতাকে কেমন হওয়ার প্রত্যাশা করি, বাস্তবতা কেমন হওয়া উচিত, কবি যদি সেইভাবে পোট্রে করে তাহলে সেটা হবে মাই মেসেজ রিয়েলিটি, ইমিটেশন অফ রিয়েলিটি অ্যাজ দে অট টু বি। তাহলে তিনটা ওয়ে আছে বাস্তবতাকে অনুকরণ করার। ইমিটেটিং রিয়েলিটি দেয়ার আর 3 ওয়েজ। নাম্বার 1, বাস্তবতাকে যেমন দেখতে পাচ্ছি হুবহু সেটাকে পোট্রে করা। নাম্বার 2, জনগণ বেশিরভাগ মানুষ বাস্তবতাকে যেভাবে চিন্তা করে সেইভাবে পোট্রে করা, অথবা বাস্তবতা কেমন হওয়া উচিত সেইভাবে পোট্রে করা। এখন এই তিনটার মধ্যে পার্থক্যটা কি? এমনিতে আমরা যদি তাড়াতাড়ি করে চিন্তা করি তাহলে কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে যাব। আচ্ছা তাহলে অ্যাজ দে আরটা কি? বাস্তবতা অ্যাজ দে আর, আমি বাস্তবতাকে যেমন দেখছি তেমনই পোট্রে করব। আমি আমার খালি চোখে দেখছি যে মানুষ মানুষকে সাহায্য করছে, বাহ মানুষ কত ভালো, কিন্তু তার ওই সাহায্য করার পেছনে যে স্বার্থ আছে সেটা আমি দেখছি না। আমি দেখতে পাচ্ছি যে মানুষ সবকিছু সুন্দর সাজানো গোছানো, শহরটা কি সুন্দর সাজানো গোছানো, বাহ কি চমৎকার, কিন্তু তার পেছনে যে বহু মানুষের কান্না আছে, বহু মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা খেয়াল করলাম না। তার মানে খালি চোখে আমরা বাস্তবতাকে দেখছি, আমরা কিন্তু কোন রকম ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাপ্লাই করছি না। আপনি যদি আপনার চারপাশে তাকান দেখবেন মানুষ হাসছে হাসছে, মানুষ হাসছে তার মানে কি মানুষ সুখী? সুমাইয়া? স্যার অনেক সময় হাসি দিয়ে দুঃখ প্রকাশ করে। গুড, হাসির ভিতরে দুঃখ থাকে, হাসির ভিতরে দুঃখ থাকে। তার মানে আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা কি সবসময় সত্যি হবে? নো স্যার। কোনো ওয়ারেন্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি খালি চোখে যেটা দেখছেন সেটাই ঠিক। অনেক সময় হয় কি আমরা চোখে দেখি একটা কিন্তু ভেতরে পুরো অন্য। বাট স্টিল আমাদের পর্যবেক্ষণের গুরুত্ব আছে। আমরা আমাদের যে সমস্ত সেন্স, আমাদের চোখ কান নাক সবকিছু আমরা খোলা রাখবো, খোলা রেখে বাস্তবতাকে বোঝার চেষ্টা করব। কিন্তু সেটাই কিন্তু 100% না, আমাদেরকে চিন্তাও করতে হবে, ওটা পরে। আপাতত বাস্তবতাকে যেমন দেখছি হুবহু সেটাকে পোট্রে করা, বাস্তবতাকে যেমন দেখছি হুবহু সেটাকে পোট্রে করা, এটা হচ্ছে পোট্রেইং রিয়েলিটি।
ইমিটেটিং রিয়েলিটি অ্যাজ দে আর, তাই না? পোয়েট মাস্ট ইমিটেট অ্যাজ দে আর, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, অ্যাজ দে আর থট টু বি। 10 জন, সমাজের 10 জন মানুষ, আমজনতা, বেশিরভাগ মানুষ, মোস্ট অফ দ্য পিপল, হোয়াট ডু দে থিঙ্ক অ্যাবাউট রিয়েলিটি। আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করলেন, মাকে জিজ্ঞেস করলেন, আপনার দাদাকে জিজ্ঞেস করলেন, আপনার ফুফাকে জিজ্ঞেস করলেন, আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলেন, আপনার খালাতো চাচাতো ভাই বোনদের জিজ্ঞেস করলেন, আপনি আপনার পরিচিত যে প্রতিদিনে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ হয়, রিক্সাওয়ালা মামা, ড্রাইভার মামা, ঠিক আছে, চানাচুরওয়ালা মামা, অনেকের সাথে আমাদের ইন্টারাকশন হয় আমাদের জীবনে। আপনি সবাইকে সবার কাছে গিয়ে আপনি বাস্তবতা কি এই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেতে পারেন। আপনি নিশ্চয়ই তাদেরকে সরাসরি জিজ্ঞেস করবেন না যে মামা বাস্তবতা সম্পর্কে ধারণা দেন, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা অনেক উইয়ার্ড হয়ে যায়। আপনি ইনডিরেক্টলি বলবেন, এবং তাদের সাথে থাকলে, ওঠা বসা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইভেন আপনি টংওয়ালা মামার কাছ থেকে চা খেতে খেতে অনেক কিছু জানতে পারবেন, আপনি ভেলপুরি মামার কাছ থেকে ভেলপুরি খেতে খেতে অনেক কিছু জানতে পারবেন। তাদের চোখের থেকে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কিন্তু বাস্তবতা সম্পর্কে আইডিয়া পাবেন। তাহলে আমি যদি 10 জন মানুষের আইডিয়াকে একত্রিত করি, তাহলে কি হবে? থিংস দে আর থট টু বি, বেশিরভাগ মানুষ বাস্তবতাকে যেমন মনে করে। তাহলে প্রথমটা কি? থিংস অ্যাজ দে আর, কবি তার নিজের সেন্স দিয়ে বাস্তবতাকে যেমন ফিল করছে সেটাকে সে পোর্ট্রে করছে। তাহলে কবি কিন্তু তার সেন্স, তার যে সেন্স গুলো আছে, 5 সেন্স, 5টা সেন্স, আপনি যদি 6 সেন্সও বলেন, এই সবগুলো সেন্স দিয়ে, সেন্স অ্যাপ্লাই করে সে বাস্তবতাকে পারসেপ্ট করছে, সে অবজার্ভ করছে, সেটাকে সে পোর্ট্রে করছে। এটা কিন্তু সেন্স, সেন্স প্রোডাকশন, প্রোডাকশন অফ সেন্সেস। আরেকটা কি? প্রোডাকশন অফ কনসেনসাস। আমি বেশিরভাগ মানুষের সাথে কথা বললাম, তারা কি বলছে, তারা বাস্তবতা সম্পর্কে কি ধারণা পোষণ করে, সেটাকে আমি সাহিত্যে ফুটিয়ে তুললাম। 3 নাম্বার হচ্ছে, আমি যদি আমার বিচার বুদ্ধি, কবি কবি যদি তার বিচার বুদ্ধি, বিবেক, সেটাকে অ্যাপ্লাই করে, যে বাস্তবতা আমি আমার সেন্স দিয়ে যা দেখছি এটাই কি বাস্তবতা? 10 জন মানুষ যেটাকে বাস্তবতা দেখছে সেটাই কি বাস্তবতা, নাকি বাস্তবতার আরো কিছু বিষয়বস্তু আছে? বাস্তবতা কেমন হওয়া উচিত, রিয়েলিটি, অ্যাকশন এন্ড লাইফ কেমন হওয়া উচিত? পোয়েট যদি তার নিজস্ব অ্যানালিসিস বা জাজমেন্ট দেয়, কবি যদি তার জাজমেন্ট দেয় তার কবিতায় বা সাহিত্যকর্মে, তাহলে এটা কিন্তু আরেক রকমের মাইমেসিস হবে। তাহলে 3 টাইপস অফ মাইমেসিস নিয়ে আমরা কথা বললাম। ইমিটেশন 3 ধরনের। ইমিটেশন, অনুকরণ, অ্যাজ দে আর, যেমন আছে তেমন আমি আমার সেন্স দিয়ে যা বুঝলাম হুবহু সেটাকে আমি পোর্ট্রে করলাম। এখানে আমি আমার কোনো জাজমেন্ট দিলাম না, আমি আমার কোনো সাজেশন দিলাম না, কোনো রকম ক্রিটিসিজম দিলাম না, আমি আমার সেন্স দিয়ে যা ফিল করছি আমি সেটাকেই কবিতার মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে তুলে ধরলাম। এটা একটা। আরেকটা হচ্ছে আমি সবার সাথে কথা বললাম, সমাজের সকল স্তরের মানুষের সাথে কথা বললাম, বেশিরভাগ মানুষ বাস্তবতাকে যেভাবে দেখে আমি সেটাকে পোর্ট্রে করলাম। আমি কিন্তু আমজনতার পক্ষে, আমি কিন্তু মানুষের পক্ষে কথা বলছি। বেশিরভাগ মানুষ বাস্তবতাকে যেভাবে দেখে, যেভাবে বিশ্বাস করে, আমি সেটাকে কবি হয়ে সেটাকে সেইভাবে আমি উপস্থাপন করলাম, মাইমেসিস করলাম, ইমিটেশন করলাম। তাহলে সেটা আরেকটা পদ্ধতি। লাস্ট, থিংস দে অট টু বি, মানুষের জীবন, মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত। আমি আমার সেন্সকে কাজ সেন্সকে অ্যাপ্লাই করে আমি আমার বাস্তবতাকে রিয়েলাইজ করলাম। 10 জন মানুষের সাথে কথা বলে আমরা মানুষের, আমজনতা, গণমানুষের মন্তব্য জানলাম, এবং আমি আমার নিজের বিবেক, আমি আমার নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে মাথা খাটিয়ে চিন্তা করলাম যে মানুষের জীবন হওয়া উচিত এরকম, মানুষের কাজকর্ম এমন হওয়া উচিত। এটা হচ্ছে আরেকটা, যখন আমি আমার জাজমেন্ট দিচ্ছি, যখন আমি আমার সাজেশন দিচ্ছি, অ্যাজ এ পোয়েট, কবি হিসাবে যখন আমি আমার সাজেশন দিচ্ছি, সেটা কিন্তু আরেক ধরনের ইমিটেশন হবে। তাহলে 3 ধরনের ইমিটেশন আমরা পাচ্ছি। এটা একটা গেল।
হাউ শুড আ পোয়েট ইমিটেট, কিভাবে একজন পোয়েট ইমিটেট করবে? সে তার শুধু তার সেন্স অ্যাপ্লাই করে সে বাস্তবতাকে পারসেপ্ট করে, রিয়েলাইজ করে, অবজার্ভ করে সেটাকে পোর্ট্রে করতে পারে। মানুষের যে গণমানুষের যে চিন্তা ভাবনা সেটাকে সে পোর্ট্রে করতে পারে, অথবা সে তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে ক্রিটিসাইজ, অ্যানালাইজ অর ইভ্যালুয়েট করতে পারে। তাহলে এই তিন ভাবে ইমিটেট করা যায়। নাম্বার বি, দ্য পোয়েট মাস্ট ইমিটেট ইন অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। কবিকে সবসময় অ্যাকশনে গুরুত্ব দিতে হবে। অ্যাকশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু প্রতি ক্লাসে বলে আসছি। বিশেষ করে তখনকার সময়, অ্যারিস্টটল যখনকার সময়ে কথা বলছেন, তখন সাহিত্য বলতে গল্প, নাটক এসব আলাদা কোনো কিছু ছিল না। লিটারেচার মানেই হচ্ছে পোয়েট্রি, এই একটাই ছিল, আর কিছু ছিল না, পোয়েট্রি। আর পোয়েট্রির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল ট্র্যাজিক পোয়েট্রি। মানে তখন লিটারেচার বলতে শুধু ট্র্যাজিক পোয়েট্রি বোঝানো হতো। আর ট্র্যাজিক পোয়েট্রি মানেই হচ্ছে অ্যাকশন, 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 অ্যাকশনই থাকতে হবে। অ্যাকশন ছাড়া ট্র্যাজিক পোয়েট্রি হয় না। তার মানে পোয়েটকে মানুষের জীবনের যে অ্যাক্টিভিটি, অ্যাকশন, সেটাকে অনুকরণ করতে হবে। মানুষের জীবনের যে মহৎ গ্রেট অ্যাকশন গুলো, সেটাকে কবিতার মাধ্যমে, ট্র্যাজিক পোয়েট্রির মাধ্যমে ইমিটেট করতে হবে। পোয়েট মাস্ট ইমিটেট ইন অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং ভাষায়। ড্রামাটিক ওয়েতে আপনি যখন স্টেজে পারফর্ম করাবেন, তখন তো শুধু অ্যাকশন থাকলে ওটা যথেষ্ট না, আপনাকে ডায়ালগও দিতে হবে, ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মাস্ট বি কারেন্ট টার্ম, যেটা আমরা গত ক্লাসে বলেছি। গত ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে ল্যাঙ্গুয়েজ হতে হবে অবশ্যই প্রচলিত ল্যাঙ্গুয়েজ, মানুষ যে ভাষা ব্যবহার করে, যে ভাষায় মানুষ সাধারণত কথা বলে, দৈনন্দিন জীবনের সাধারণ ভাষা, প্রচলিত ভাষা, কারেন্ট টার্মস। আধুনিক ভাষায় সাহিত্যকর্ম রচনা করতে হবে, না হলে মানুষ কিন্তু সেটা বুঝতে পারবে না। অর মেটাফোর, এটা গত ক্লাসে আমরা বলেছি, মেটাফোর ইউজ করতে হবে। যে কবি যত সফলভাবে মেটাফোর অ্যাপ্লাই করতে পারে, সে কিন্তু তত বড়ই কিন্তু কবি। তাহলে নাম্বার বি কি? কবিকে অবশ্যই কবিতায়, সাহিত্যে মানুষের কাজ এবং ভাষাকে তুলে ধরতে হবে। মূলত কাজ মেইনলি অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হতে হবে আপ টু ডেট ল্যাঙ্গুয়েজ, এভরিডে ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের সাধারণ ভাষা, এবং আধুনিক ভাষা হতে হবে। অর মেটাফোর্স, অথবা কবি মেটাফোরিক্যালি কথা বলতে পারে। যে কবি যত সার্থকভাবে মেটাফোর ব্যবহার করতে পারে, সে তত বেশি সফল। রিয়াদ দেখতে পাচ্ছেন? রিয়াদ, Yes, sir. আপনি ওই একটা মিউট করতে হবে, আপনি পিসি এবং দা- ফোন থেকে মনে হয় আছেন। জি স্যার, আমার যে লোড শেডিং হচ্ছে তো ডান্স, আমি একটা লগ আউট করে দিচ্ছি। জি স্যার। আচ্ছা, হ্যাঁ সিটা একটু পড়েন তো, এরর্স কাম। জি। Error comes when the poet imitates incorrectly. Artistic deficiency, representation is not artistic enough, and thus destroys the essence of poem, or when the poet accidentally makes an error, a factual or information error, for instance, which does not ultimately sabotage the entire work. ভুল So, কখন হয়? সো পড়েন, এটা কি দেখা যাচ্ছে না? না, দাঁড়ান। সো দ্য only হ্যাঁ, error, so the only error that matter is, হ্যাঁ, এখন আমরা এখানে চিন্তা করছি। সি নাম্বার বুলেট পয়েন্টটা আমরা একটু ভালো করে দেখি, মনোযোগ দিয়ে দেখি। কবিতা লিখতে গিয়ে যে ভুল হয়, ভুলটা কোথায় হয়? এই যে একটা, আমরা তো লেকচারের শুরুতে বললাম না যে কবিতা লেখা অনেক জটিল, বোঝা অনেক জটিল, কারণ কবিতায় অনেক ভুল হয়। এবং কবিতার ভুলগুলো কিন্তু এই যে সাধারণ গ্রামাটিক্যাল এরর না। ভুল কখন হয়? এরর্স কাম when the poet imitates incorrectly, বাস্তবতাকে যখন
সঠিকভাবে অনুকরণ করতে ব্যর্থ হন কবি, মানে কবি অনুকরণ করতে ব্যর্থ হচ্ছেন। তার ইন্টেনশন ছিল বাস্তবতাকে অনুকরণ করা, কিন্তু উনি অনুকরণ করতে ব্যর্থ, উনি ইনকারেক্টলি ইমিটেট করে ফেলেছেন। কি কি কারণে ইনকারেক্ট হতে পারে, বাস্তবতাকে অনুকরণ করতে গেলে কি কি বিষয়ে ভুল হতে পারে? নাম্বার 1, আর্টিস্টিক ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কেন কবিতা লিখতে পারি না সবাই? আমরা কি সবাই কবিতা লিখতে পারি? না স্যার। আপনি না, বাস্তব আপনার আশেপাশে তাকান, সবাই কি কবিতা লিখতে পারে? না তো। না স্যার। কবিতা লিখতে হলে মানে গড গিফটেড একটা গুণ থাকতে হয় না, আপনি বলেন? Yes, জি sir. স্যার, ন্যাচারাল ইনস্টিংক্ট দেখবেন থাকতে হয়। দেখবেন আপনার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই দেখবেন তারা কবিতা পড়তে পছন্দ করে, হ্যাঁ, খুব কবিতা প্রেমী। মানে দেখা যায় যে তারা কবিতার লাইন বলে, দৈনন্দিন জীবনে তাদের সাথে গল্প করতে যাবেন, তারা কবিতার লাইন বলছে। মানে কবিতার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণ কিন্তু সবার থাকে না। দেখা যায় যে আপনার বন্ধুর কাছে খুব চমৎকার একটা কবিতা লাগছে, আর আপনার কাছে মনে হতে পারে কি এটা কোনো কবিতা হইলো, ধুর কবিতা, এই কবিতা মানুষ পড়ে নাকি? দেখবেন আপনার বন্ধু মহলের মধ্যে যারা কবিতা পছন্দ করে তাদের সংখ্যা হাতে গোনা, খুবই অল্প। যাদের কবিতার প্রতি ভালোবাসা আছে, আলাদা টান আছে, তারাই কিন্তু একটা সময় কবিতা লেখার প্রতি আকৃষ্ট হয়। এখন কথা হচ্ছে যে তাহলে কাদের এই কবিতার প্রতি আকর্ষণ থাকে? যাদের মধ্যে কিছুটা হলেও শৈল্পিকতা আছে, যাদের মনের মধ্যে শিল্প আছে। যাদের মনের মধ্যে শিল্প আছে তারাই একমাত্র কবিতার রসিক হয়, তারা কবিতা বুঝতে পারে, কবিতার যে আনন্দ সেটা কিন্তু তারা বুঝতে পারে। আর যাদের মধ্যে সেই শৈল্পিকতা মানে ঘুমিয়ে আছে, আমি বলবো, এটা বলবো না যে তাদের মধ্যে একদমই নাই, তারা হচ্ছে ঘুমিয়ে আছে, তারা সেই ইন্সপিরেশনটা পায় নাই, কবিতাকে ভালোবাসার মতো সময় তারা দেয় নাই এখনো। এখন এই যে ল্যাকিংসটা, এই ল্যাকিং, আর্টিস্টিক ল্যাকিংস, শৈল্পিক যেটাকে ঘাটতি আমরা বলি, সবার মধ্যে কিন্তু আর্টিস্টিক কোয়ালিটি একরকম না। শিল্প কারোর মধ্যে বেশি আছে, কারোর মধ্যে কম আছে। যাদের মধ্যে বেশি আছে তারা দেখবেন গান খুব পছন্দ করে, কবিতা খুব পছন্দ করে, তারপর গল্পের বই পড়তে পছন্দ করে, নাটক দেখতে পছন্দ করে, দেখবেন এরকম যাদের মধ্যে শিল্পের প্রতি একটা আকর্ষণ আছে। এখন কবি, যারা কবি বলে নিজেদেরকে দাবি করছে এখনকার সময়, তাদের সবার মধ্যে কিন্তু শৈল্পিকতা সমান না। অনেকেই আছেন তারা নামে মাত্র কবি, নিজের ঢোল নিজে পিটায়, তাদের মধ্যে কিন্তু আর্টিস্ট্রির শিল্পের যথেষ্ট ঘাটতি আছে। যে কবির মধ্যে শিল্পের ঘাটতি আছে সে কি সঠিকভাবে বাস্তবতাকে অনুকরণ করতে পারবে? আপনারা বলেন। No, sir. অনেকে দেখবেন টাকার জোরে কবি, মানে টাকা দিয়ে কবিতা প্রকাশ করছে, কিন্তু কবিতার মান সেখানে নাই, বাস্তবতাও সেখানে সঠিকভাবে ফুটে ওঠেনি, অবাস্তব, অদ্ভুত, উদ্ভট কবিতা হয়ে গেছে। এখন সেগুলো সাহিত্যের ভালো করার চেয়ে খারাপ করে বেশি। এখন কবির মধ্যে আর্টিস্টিক ডেফিসিয়েন্সি থাকতে পারে, এটা এটা আসলে মেনে নিতে হবে যে কারো কারোর মধ্যে শিল্প আছে, কারো কারোর মধ্যে শিল্প নাই। যদি শৈল্পিকতার ঘাটতি থাকে, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির যদি ঘাটতি থাকে, তাহলে এখানে আর কোনো কিছু করার নাই। যার মধ্যে সৃজনশীলতা নাই সে কিন্তু বাস্তবতাকে ঠিকমতো অনুকরণ করতে পারবে না, সে ঠিকমতো কবিতাও লিখতে পারবে না, গল্পও লিখতে পারবে না, নাটকও লিখতে পারবে না, সাহিত্যকর্ম সে সঠিকভাবে লিখতে পারবে না। অথবা রিপ্রেজেন্টেশন ইজ নট আর্টিস্টিক এনাফ। অনেক সময় আছে যে খুব ট্যালেন্টেড কবি, কিন্তু ওনার কবিতার মধ্যে বাস্তবতা ওইভাবে ফুটে ওঠে নাই, অতটা মন ভরে না। এখন আমরা যদি অন্ধভক্ত না হই, যেমন আমাদের সাপোজ শামসুর রহমান, আমাদের বাংলাদেশের অনেক বড় কবি, তার সব কবিতা কিন্তু সমান চমৎকার না, তার কিছু কিছু কবিতা আছে খুবই চমৎকার, কিছু কিছু কবিতা আছে যা অতটা মানসম্মত না। এরকম হয়, যারা অনেক ট্যালেন্টেড কবি তাদেরও কিছু কিছু সৃষ্টি মাঝে মাঝে প্রকাশ পায় যেগুলো যথেষ্ট শৈল্পিক না। যদি শিল্পের ঘাটতি থাকে, মনের ভেতরে হোক কবিতার মধ্যে হোক, যদি শিল্প না থাকে, যদি আর্ট না থাকে, আর্ট বলতে
যদি সেটা বাস্তবতাকে সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু ইট ডিস্ট্রয়স দ্য এসেন্স অফ দ্য পোয়েম, তাহলে কিন্তু পুরো কবিতাই বরবাদ, পুরো কবিতাটাই হচ্ছে ব্যর্থ। ইট ডিস্ট্রয়স দ্য এসেন্স অফ দ্য পোয়েম, কবিতাই শেষ, কবিতাই আর হবে না। তার মানে কবির মনের মধ্যেও সৃজনশীলতা, শিল্প থাকতে হবে, এবং কবি যেটা লিখছেন সেইটার মধ্যেও সৃজনশীলতা এবং শিল্প থাকতে হবে। যদি শিল্পের প্রতি ভালোবাসা না থাকে তাহলে সে কোনোদিন কবিতা লিখতে পারবে না। আর একজন বড় শিল্পী সে যদি মন দিয়ে, হৃদয় উজাড় করে কবিতা না লিখে তাহলেও কবিতা হবে না। একজন কবির মনের মধ্যে যদি সৃজনশীলতা থাকে, শিল্প থাকে, এবং সে যদি তার সমস্ত ভালোবাসা দিয়ে সাহিত্যকর্ম লিখতে বসে, তখনই সে বাস্তবতাকে কারেক্টলি ইমিটেট করতে পারবে। এই কথা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখনকার বেশিরভাগ সাহিত্যিক, তাদের ভেতরে কোনো সৃজনশীলতা, সফিস্টিকেশন আমরা পাচ্ছি না, এবং তাদের কাজের মধ্যেও কোনো আদর নাই, কোন রকম মানে প্যাশন নাই, ভালোবাসা যে আদর দিয়ে যত্ন দিয়ে যে কাজ করবে সেটাও নাই। এবং এজন্য কি হয়, দ্য কবিতা কিন্তু ধ্বংস হয়ে যায়। এই কবিতা কোনো মূল্য নাই, ভালো করার থেকে খারাপ করে বেশি। যদি ইমিটেশনে সমস্যা থাকে তাহলে এটা তো সিরিয়াস এরর, কবিতাই হবে না। আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে সৃজনশীলতা আছে মনের মধ্যে, যত্ন নিয়ে লিখছে ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাবশত হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে। কবিতা একজন মানুষ, তাই না? টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। একজন কবি, তার ভিতরে সৃজনশীলতা আছে, শিল্প আছে, সে যত্ন নিয়ে লিখছে, তারপরেও অ্যাক্সিডেন্টালি ভুল হয়ে যেতে পারে, কোন একটা ইনফরমেশন এরর, তথ্যে ভুল হয়ে যেতে পারে। কিন্তু এই অ্যাক্সিডেন্টাল ইনফরমেশন এরর, এই তথ্যগত ত্রুটি, ইট ডাজন্ট আলটিমেটলি সাবোটাইজ দ্য এন্টায়ার ওয়ার্ক। তাহলে কিন্তু এতে কিন্তু কবিতা মানে ওরকম মানে বরবাদ হয়ে যাওয়া তা কিন্তু হয় না। অ্যাক্সিডেন্টাল এররে কিন্তু কবিতায় ওরকম মানে মারাত্মক কিছু ভুল হয় না। যেমন ফুলের রং, ফুলের রং, ফুলের রং, কবিতা লিখছেন, ফুলের রঙে ভুল হয়ে গেল, হতেই পারে অ্যাক্সিডেন্টালি। এমন হতে পারে যে কবি জাস্ট হঠাৎ করে ভুল হয়ে গেছে, কোন একটা ফুলের রং কবিতায় ভুল হয়ে গেছে, হতেই পারে। কিন্তু এটা কিন্তু ওরকম সিরিয়াস মিস্টেক না। অ্যাক্সিডেন্টাল মিস্টেক, অ্যাক্সিডেন্টাল এরর, এটা সিরিয়াস না। এটা কিন্তু ইট উইল নট স্যাবোটাজ দ্য এন্টায়ার পোয়েট্রি, পুরো কবিতা কিন্তু সেটা বরবাদ করে দেবে না, সেখানে চান্স আছে। পোয়েট অ্যাক্সিডেন্টাল এরর যদি হয়ে যায় তাহলে কবি কিন্তু সেটা পরবর্তীতে সংশোধন করে ঠিক করতে পারে। কিন্তু ইমিটেশনটা যদি ইনকারেক্ট হয়, কবির ভেতরে যদি আর্টিস্টিক ডেফিসিয়েন্সি, ক্রিয়েটিভিটি ল্যাকিংস থাকে, শৈল্পিকতা, সৃজনশীলতা যদি ঘাটতি থাকে, এবং কাজের মধ্যে যদি দরদ না থাকে, কবিতা যদি যত্ন করে ভালোবাসা দিয়ে লেখা না হয়, তাহলে কিন্তু সেটা কোনোদিন সফল কবিতা হতে পারবে না। তাহলে আমরা এ বি সি এই তিনটা পয়েন্টে আমরা কবিতার যে মূল সমস্যাটা, কবিতা লেখার যে মূল জটিলতা, সেগুলো কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি। নাম্বার এ, কবিকে সবসময় বাস্তবতাকে অনুকরণ করতে হবে। অ্যারিস্টটল বলছেন যে কবিতা লিখতে হলে কবিকে সবসময় বাস্তবতাকে অনুকরণ করতে হবে। বাস্তবতা, সে উনি যা দেখছেন সেভাবেই তিনি বাস্তবতাকে অনুকরণ করতে পারেন। থিংস দে আর থট টু বি, যেটা সাধারণ মানুষ মনে করে সেরকম সেইভাবে, অথবা থিংস দে অট টু বি, যেমন হওয়া উচিত এইভাবে হতে পারে। নাম্বার বি, পোয়েটকে সবসময় অ্যাকশনে গুরুত্ব দিতে হবে, আর ল্যাঙ্গুয়েজটা সবসময় কারেন্ট টার্মস, আপ টু ডেট ল্যাঙ্গুয়েজ, এভরিডে ল্যাঙ্গুয়েজ হতে হবে, দৈনন্দিন প্রতিদিনকার ল্যাঙ্গুয়েজ হতে হবে। আর অবশ্যই মেটাফোর ব্যবহার জানতে হবে। নাম্বার সি, ভুল
কখন হয়? অ্যাক্সিডেন্টাল এরর ঠিক করা যায়, কিন্তু যদি ইমিটেশন ইনকারেক্ট হয়, যদি শিল্পীর মধ্যে যদি শৈল্পিকতার ঘাটতি থাকে, সাহিত্য রচনার মধ্যে যদি ভালোবাসা, প্যাশন, যত্নের ঘাটতি থাকে, তাহলে কিন্তু সেটা আর হয় না, সেটার আর কখনোই ঘাটতি পূরণ হয় না। তাহলে আমরা এই স্লাইডে পেয়ে যাচ্ছি কবিতা লেখা, এবং মূলত কবিতা লেখার ক্ষেত্রে রাইটিং লিটারেচার, রাইটিং পোয়েট্রি, কি কি জটিলতা আছে এবং তার কি কি সম্ভাব্য সমাধান হতে পারে। এখন থ্রি ইমিটেটিভ পারপাস, এটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি, এটা আপনারা এখন পড়বেন। সুমাইয়া সুমি দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো। থ্রি ইমিটেটিভ পারপাসেস। Three imitative purposes. It is also significant for the reader to understand that in neither case does an error of detail necessarily affect the quality of the poem, unless it perverts the essence of the piece. Only if the author makes a un- fundamental error in the type of imitation he is pursuing is the final work ultimately compromised. Aristotle points out that every work of art can be distilled to its essence, meaning its purpose of imitation. Either a work aims to reveal life exactly as it is, as people think it is, or as it ought to be. A poet who aims to show life as it ought to be certainly has more relaxed standards for the accuracy of representation than a poet who is poetrying life as it is. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এইখানে গুরুত্বপূর্ণ অংশগুলো বোল্ড করা আছে, ওখানে আমি গুরুত্ব দিচ্ছি। Yes, sir. ইট ইজ অলসো সিগনিফিকেন্ট ফর দ্য রিডার। এবার আসি হচ্ছে কবিতা পড়তে গিয়ে জটিলতা। আমরা শুরুতেই বললাম কবিতা লেখাও কষ্ট, কবিতা বোঝাও কষ্ট। তাহলে পাঠককে কি করতে হবে? ইট ইজ সিগনিফিকেন্ট ফর দ্য রিডার টু আন্ডারস্ট্যান্ড, পাঠককে বুঝতে হবে, in neither case does an error of detail necessarily affect the quality of the poem. ঠিক আছে? Yes, sir. ভালো করে দেখেন, in neither case, একটু আগে আমরা দুইটা ভুলের কথা বললাম, একটা হচ্ছে ইমিটেশনটাই ভুল, আরেকটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল এরর। এই দুটোর কোনো ক্ষেত্রেই it necessarily affect the quality of the poem, মানে দুই ধরনের ভুলেই কবিতার বড় ধরনের ক্ষতি যে হবে তা কিন্তু না, আনলেস ইট পারভার্টস দ্য এসেন্স অফ দ্য পিস। কিন্তু কবিতার যদি সারবস্তু, সারমর্ম, এসেন্স, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শেষ। কবির মনের মধ্যে ক্রিয়েটিভিটি অতটা নাই, মানলাম, কবি অতটা যত্ন নিয়ে করে নাই, মানলাম, তারপরেও দেখা যায় কবিতা অযত্নে লেখা, যে লিখেছে সে কবিও না, তার মধ্যে কবি হওয়ার যোগ্যতাও তেমন নাই, সে অনেক মানে খুব আধা ক্ষেত্রে অযত্নে লেখা, অবহেলায় কবিতা লিখেছে, কিন্তু তারপরেও পাঠক যখন কবিতাটা পড়ছে এমন হয় না অ্যাক্সিডেন্টালি সেটার মধ্যে আর্টিস্টিক পোয়েটিক কোয়ালিটি চলে আসে। Yes, sir. আপনারা দেখেন ফেসবুকে অনেক সময় অনেক স্ট্যাটাস ভাইরাল হয়, সবসময় সেটা কিন্তু ইনটেনশনাল থাকে না। ফেসবুকে দেখবেন অনেক সময় অনেক কোট, অনেক উদ্ধৃতি ভাইরাল হয়ে যায়, দেখা যাবে যে খুঁজে খুঁজে এমন একজন লিখেছে, সে আসলে সাপোজ ক্লাস 6 এ পড়ে, ক্লাস 6 এ পড়েও একটা ছেলে একটা ডায়লগ দিয়েছে, ওইটাই ফেমাস হয়ে গেছে। এমন অনেক ব্যাখ্যা পাবেন, টিকটকেও এরকম অনেক সেলিব্রিটি আছে যারা হয়তো মানে আপনি পড়াশোনার দিক থেকে হোক বা আর্টিস্টিক কোয়ালিটির দিক থেকে হোক, আপনি হয়তো তাকে ইগনোর করবেন যে ও কি জানে, ও কোন ক্লাস পর্যন্ত পড়েছে, আছে না এরকম? Yes, sir. তাদের দেখবেন ডায়লগ গুলো কিন্তু
ভাইরাল হয়ে যায় এবং মানুষ সেগুলোকে পছন্দ করে। কেন পছন্দ করে? নাম্বার ওয়ান, যিনি লিখছে তার মনের মধ্যে শৈল্পিকতা সৃজনশীলতা অতটা নাই। নাম্বার টু, সে যত্নে লিখে নেয়, হয়তো বলার কথা বলে দিছে, মানে ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, মানে হঠাৎ করে বলে দিছে, ঝড়ে বক, অনেক সময় হয় না, ঝড়ে বক ডায়লগ, ঠিক আছে, মানে সে যথেষ্ট ট্যালেন্টেড না, সে যে কথাটা বললো সেটাও যথেষ্ট যত্ন নিয়ে বলা না, কিন্তু তারপরেও মানে বাই চান্স হঠাৎ করে সেটা হিট হিট হয়ে যায়, মানুষের সেটা ভালো লেগে যায়। তার মানে তখন পোয়েট্রিটা মানে কোইন্সিডেন্টালি, কাকতালীয় ভাবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে এবং কবিতার এসেন্সটা মানে কেমন করে যেন চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু কবিতা কিন্তু সফল হতে পারে। অ্যাক্সিডেন্টাল এরর, যদি ইনফরমেশন যত জনিত ভুল থাকে, তারপরেও কিন্তু কবিতার মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, যদি যদি তার এসেন্স ঠিক থাকে। কিন্তু কবিতার যদি এসেন্সই নষ্ট হয়ে যায়, দেখবেন অনেক বড় বড় কবি অনেক সিরিয়াস কথা বলেছে, অনেক সিরিয়াস একটা কবিতা লিখেছে, কিন্তু সেটা মানুষকে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ কবিতার এসেন্সটা পাওয়া যাচ্ছে না। কবিতার এসেন্স পাওয়া না গেলে কিন্তু মানুষ সেই কবিতা পছন্দ করবে না। তার মানে only if the author makes a fundamental error in the type of imitation, যদি লাইফের ইমিটেশনে মানে গুরুতর কোনো ভুল হয়ে যায়, he is pursuing is the final work ultimately compromise। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা কবি সাহিত্যিক তারা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যান, সাধারণ মানুষের পছন্দ অপছন্দ থেকে তারা অনেক দূরে সরে যান। তাই যদি হয় তাহলে কিন্তু বাস্তবতাকে মিমিক্রি ইমিটেশন করা হবে না, আলটিমেটলি আপনার সাহিত্যকর্ম ব্যর্থ, কম্প্রোমাইজড, মানুষ ভুলে যাবে, কেউ মনে রাখবে না। তাহলে এর পরের দুটো পয়েন্ট দেখেন, খুব ইম্পর্টেন্ট, কলম দিয়ে স্টার দিয়ে রাখেন, একটু বড়, এই দেখেন এই দুটোর ফন্ট কিন্তু একটু বড় করে দেয়া। দেখেন অ্যারিস্টটল বলছেন এভরি ওয়ার্ক অফ আর্ট, প্রতিটি শিল্পকর্ম ক্যান বি ডিস্টিলড টু ইটস এসেন্স, যদি আমরা কোনো কিছুকে শিল্প বলে আখ্যা দিতে চাই অথবা কোনো কিছু যদি শিল্প বলে পরিচিতি পেয়ে যায়, তাহলে তার কিন্তু একটা এসেন্স থাকে, তার একটা সারমর্ম থাকে, একটা সার বস্তু, এসেন্স, নির্যাস, মিনিং ইটস পারপাস অফ ইমিটেশন। সেটা কি? এসেন্সটা কি? শিল্পকর্ম, যদি আমরা কোনো কিছুকে শিল্পকর্মের মর্যাদা দিয়ে ফেলি বা মর্যাদা দিতে চাই, তার কিন্তু এসেন্স থাকতে হবে। এসেন্সটা কি? এসেন্স বাংলা হচ্ছে নির্যাস, ফ্লেভার, কিন্তু এখানে এসেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে সার বস্তু, একদম জেনুইন পার্ট। সেটা কি? এসেন্স মানে হচ্ছে ইটস পারপাস অফ ইমিটেশন। একটা কবিতা, তার মধ্যে বাস্তবতাকে আমরা কিভাবে খুঁজে পাচ্ছি? একটা কবিতা যে বাস্তবতাকে অনুকরণ করছে, তার পারপাসটা কি? সে কি বাস্তবতাকে অ্যাপ্রেইজ করছে, প্রশংসা করছে? সে কি বাস্তবতাকে মানুষের চোখের সামনে তুলে ধরছে? সে কি বাস্তবতার নিন্দা করছে? সে কি বাস্তবতার সমালোচনা করছে? কবিতা যখন বাস্তবতাকে তুলে ধরে, সেই তুলে ধরার পেছনে তার একটা পারপাস থাকে, হয় প্রশংসা করা, অথবা সমালোচনা করা, অথবা জাস্ট চোখের সামনে তুলে ধরা, অথবা নিন্দা করা। এই যে পারপাস অফ ইমিটেশন, এটাই হচ্ছে এসেন্স। এসেন্সটা কি? পারপাস অফ ইমিটেশন। যে কোনো শিল্পকর্ম, যে কোনো শিল্পকর্ম, সেটা কোনো পেইন্টিং হতে পারে, কোনো স্কাল্পচার হতে পারে, অথবা কোনো ডান্স পারফরমেন্স হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, অভিনয় হতে পারে, সবকিছুর মধ্যে আমরা এসেন্স খুঁজি। এসেন্স কি? মূল সারবস্তু। সারবস্তুটা কি? পারপাস অফ ইমিটেশন। এই যে মেয়েটা নাচলো, এত সুন্দর নাচলো, সে বাস্তবতাকে কিভাবে ইমিটেট করলো? এই যে মানুষটা এত চমৎকার করে গান গাইলো, সে বাস্তবতাকে কিভাবে ইমিটেট করলো? তার ইমিটেশনের পেছনে পারপাসটা কি?
সে কি মানুষের জীবনের জয়গান গাচ্ছে? সে কি সমাজের দুর্নীতির কথা বলছে? সে কি অন্যায় অত্যাচারের কথা বলছে? সে কি রাজনীতির কথা বলছে? আমরা দেখব সাহিত্যিকরা যখনই বাস্তবতাকে ইমিটেট করে, অনুকরণ করে, তার পেছনে একটা পারপাস থাকে। আমরা মূলত তিনটা পারপাস পাই। নাম্বার ওয়ান, জাস্ট বলা, ভালোও বললাম না খারাপও বললাম না, জাস্ট বাস্তবতাকে তুলে ধরলাম। অথবা আমি বললাম যে এই বাস্তবতা কি চমৎকার সুন্দর, আমি বাস্তবতার প্রশংসা করলাম, অথবা আমি বাস্তবতার সমালোচনা করলাম। তাহলে আমার পারপাসটা কি? হয় প্রশংসা করা, অথবা সংশোধন করা, ক্রিটিসাইজ করা, অথবা জাস্ট বলা। পারপাসটা কি? আমি গান লিখলাম, কবিতা লিখলাম, গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, আমার উদ্দেশ্যটা কি? আমি কি বাস্তবতার প্রশংসা করছি, নাকি নিন্দা করছি, নাকি জাস্ট যা তাই সেটাকে তুলে ধরছি? কোনটা? এভরি ওয়ার্ক অফ আর্ট, সবকিছুর মূলে আছে এসেন্স। যে কোনো শিল্পকর্মের মূলে আছে এসেন্স। লিখে রাখেন, ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর ভাইভা। শিল্পকর্ম বলতেই, ভাইভার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওয়ার্ক অফ আর্ট বলতেই আমরা বুঝবো হচ্ছে এসেন্স কোথায় আছে। এসেন্স মানে কি? কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ দ্য এসেন্স অফ অ্যান ওয়ার্ক অফ আর্ট? একটা শিল্পকর্ম, তার যে এসেন্স সেটা কি? এর মানে হচ্ছে ইটস পারপাস অফ ইমিটেশন। বাস্তবতাকে সে কিভাবে ইমিটেট করছে, তার উদ্দেশ্যটা কি? সে যে বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরছে, তার পেছনে তার উদ্দেশ্যটা কি? Either a works aim to reveal life exactly as it is, উদ্দেশ্য কি, পারপাস কি? নাম্বার ওয়ান, মানুষের জীবনকে, মানুষের কাজকে, বাস্তবতাকে যেমন তেমনই তুলে ধরা, উইদাউট এনি ক্রিটিসিজম, উইদাউট এনি অ্যাপ্রেজাল। প্রশংসা, নিন্দা, সমালোচনা কোনো কিছু না, জাস্ট বাস্তবতাকে আমি যা দেখছি আমার চোখ কান দিয়ে, আমার 5 সেন্স 6 সেন্স দিয়ে আমি বাস্তবতাকে যেমন দেখছি তেমন আমি সেটাকে তুলে ধরলাম আমার কবিতা, গল্পে, উপন্যাসে, সাহিত্যে, সেটা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, অর অ্যাজ পিপল থিঙ্ক ইট ইজ। আমি মানুষের সাথে কথা বলেছি, আমি 200 মানুষের সাথে কথা বলে জেনেছি বাস্তবতা এমন, আমি লিখলাম। তাহলে গণমানুষ, জনসাধারণ, আপামর জনসাধারণ, আমজনতা, তারা মনে করে বাস্তবতা হচ্ছে এমন, আমি সেটাকে গল্পের মাধ্যমে, কবিতার মাধ্যমে তুলে ধরলাম। অর, অথবা আমি আমার শিক্ষা, দীক্ষা, বিচার, বুদ্ধি, বিবেক সবকিছু অ্যাপ্লাই করে আমি জাজ করলাম, ইভালুয়েট করলাম, আমার সাজেশন দিলাম যে বাস্তবতা এরকম, কিন্তু এরকম হওয়া উচিত, বাস্তবতা এরকম হওয়া উচিত। সেটাও কিন্তু আমি কবিতার মাধ্যমে পোর্ট্রে করতে পারি। আমি কবিতা লিখছি কারণ বাস্তবতা এমন আছে, এটা ঠিক না, এমন হওয়া উচিত। বাস্তবতা, মানুষ যা বলছে আমি সেটাকে বলে দিলাম, মানুষের কথা আমি আমার মুখ দিয়ে বলে দিলাম, আই এম রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। অথবা আমি আমার সেন্স দিয়ে বাস্তবতাকে যেমন দেখছি সেটাকে আমি তুলে ধরলাম। তার মানে আমার ইমিটেশনের পারপাস কিন্তু এই অনুযায়ী চেঞ্জ হবে। এখন আমার যদি ইচ্ছা থাকে, একজন কবি যদি টার্গেট করেন যে আমি বাস্তবতা কেমন হওয়া উচিত আমি সেটাকে আমার কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে তুলে ধরবো। আমি আমার বাবা মা, দাদা দাদি, আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমি আমার ধর্ম, রিলিজিয়নের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমি আমার এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা পেয়েছি, আমি আমার সমাজ থেকে শিক্ষা পেয়েছি, আমি আমার বন্ধুদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, সব মিলিয়ে আমার মধ্যে একটা দীক্ষা, একটা নলেজ, একটা উইজডম চলে এসেছে। আমি আমার সেই নলেজ অ্যাপ্লাই করে, উইজডম অ্যাপ্লাই করে আমি বাস্তবতাকে এমন ভাবে তুলে ধরবো যেমন হওয়া উচিত। A poet who aims to show life as it ought to be, যার যার উদ্দেশ্য হচ্ছে আদর্শ বাস্তবতা কেমন হওয়া উচিত সেটাকে তুলে ধরা, তার কিন্তু একটু অনেক স্বাধীনতা আছে, তাই না? Certainly has more relaxed standard for the accuracy of representation than a poet who is portraying life as it is. যে কবির উদ্দেশ্য হচ্ছে আমি বাস্তবতা যেমন দেখছি তেমনই তুলে ধরবো, তার কিন্তু অনেক প্যারা। তার মানে বাস্তবতা যেমন, তাকে সে তেমনই তুলে ধরতে হবে। এখন আপনি আপনার সাহিত্যকর্মের শুরুতে দাবি করলেন যে আমি বাস্তবতাকে যেমন দেখেছি আমি সেইভাবেই তুলে ধরেছি, তখন কিন্তু মানুষ আপনাকে পদে পদে ভুল ধরবে। আপনি বললেন বাস্তবতা এমন, আসলে তো এরকম না। আপনি আপনার কবিতা লিখলেন এরকম, বাস্তবতা তো এরকম না। তার মানে
পাঠকরা আপনাকে পদে পদে চ্যালেঞ্জ করতে পারে। যে আপনি দাবি করলেন যে ইউ আর রিপ্রেজেন্টিং রিয়েলিটি অ্যাজ ইট ইজ, আপনার মাই মেসেজটা হচ্ছে থিংস অ্যাজ দে আর, কিন্তু আপনার লেখার সাথে তো বাস্তবতা মিলছে না। তখন কিন্তু আপনি আপনার যে পাঠক তার দ্বারা কিন্তু আপনি হেনস্থা শিকার হবেন। আপনি প্রথমেই দাবি করেছেন যে আপনি বাস্তবতাকে যেমন দেখছেন তেমনই সেটাকে পোট্রে করছেন। আর আপনি যদি এটা বলেন যে না, বাস্তবতা এমন আছে, এটা ঠিক না, এই হওয়া উচিত, বাস্তবতা এমন হওয়া উচিত, তখন কিন্তু আপনি অনেক রিল্যাক্সড, স্বাধীনতা পাবেন, চ্যালেঞ্জ কম আসবে। বরং চ্যালেঞ্জ যারা হচ্ছে একটু বুদ্ধিশুদ্ধি বেশি আছে তারা হয়তো আপনাকে চ্যালেঞ্জ করবে যে এটা কেন হওয়া উচিত। আপনার তখন সেই স্ট্যান্ডার্ড মেইনটেইনের যে অ্যাকুরেসি ওটা কিন্তু অতটা মাথায় রাখতে হবে না। রিয়েলিটি অ্যাজ ইট অট টু বি, এই ক্ষেত্রে কবির সৃজনশীলতা সেটাকে বেশি কাজে লাগাতে হয়। আর যিনি বাস্তবতাকে অ্যাজ ইট ইজ, ওনার হচ্ছে জাস্ট সবকিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রপারলি রেকর্ড করে নিতে হবে, এটা হচ্ছে কথা। এখন এখানে নিচে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে। অ্যারিস্টটল ইউজেস দ্য এক্সাম্পল অফ এ পোয়েট। অ্যারিস্টটল তার সময় একজন কবির উদাহরণ টানছেন। কি বলছেন আমরা একটু দেখি। একজন কবি হু মাইট নট নো দ্যাট আ হাইন্ড ডাজ নট হ্যাভ হর্নস। হাইন্ড মানে কি কেউ জানেন? হাইন্ড, ইরফান, হাইন্ড মানে কি? আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। হাইন্ড মানে হচ্ছে হরিণী, মহিলা মাদি হরিণ। পুরুষ হরিণকে বলে স্ট্যাগ, ডিয়ার। মেল ডিয়ারকে বলে স্ট্যাগ, আর ফিমেল ডিয়ারকে বলে হচ্ছে হাইন্ড। হরিণীর কোনো শিং থাকে না, হরিণীর কোনো শিং থাকে না, মনে রাখেন। A poet who might not know that a hind does not have horns, সে কবিতা লিখতে গিয়ে লিখে ফেললো হরিণীর শিং, কিন্তু হরিণীর তো শিং হয় না। ইন দ্য কেস অফ এ পোয়েট ট্রাইং টু পোর্ট্রে লাইফ রিয়েলিস্টিক্যালি, এখন কবিতার যদি প্রথমে দাবি থাকে যে আমি বাস্তবতাকে, জীবনকে একদম বাস্তবসম্মতভাবে তুলে ধরছি, তাহলে কিন্তু এই ভুলটা মানুষের চোখে বেশি করে ধরা পড়বে। যে কবি জানেই না হরিণীর শিং হয় না, সে কবিতায় লিখে ফেলছে হরিণীর শিং। বুঝতে পারছেন বিষয়টা? This error would ultimately be more glaring that in case of a poet presenting an accurate view of life, যদি আপনার দাবি থাকে যে আপনি বাস্তবতাকে যেমন দেখছেন হুবহু সেটাকে আপনার সাহিত্যকর্মে, কবিতায়, গল্পে তুলে ধরছেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে সাবধান হতে হবে। আপনাকে কিন্তু জানতে হবে যে মাদি হরিণ, মহিলা হরিণের কখনো শিং হয় না। এখন আপনি কবিতায় যদি হরিণীর শিং লিখে ফেলেন তাহলে কিন্তু মানুষ হাসবে, simply because his purpose leads the reader to expect verisimilitude of detail. সাধারণ মানুষ তো ধরে নেবে আপনি বাস্তবতাকে যেমন দেখছেন, আপনি বাস্তবতার আয়না, ইউ আর দ্য মিরর অফ রিয়েলিটি। এখন আপনি হরিণীর মাথায় শিং লাগিয়ে দিয়েছেন, এটা তো অবাস্তব। তার মানে আপনি যদি বাস্তবতাকে হুবহু তুলে ধরতে যান, আপনার কিন্তু দায়ভার অনেক বেশি, অনেক প্যারা নিতে হবে। বাস্তবতাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তারপরে আপনি আপনার সাহিত্যকর্মে তুলে ধরতে পারেন। কিন্তু আপনি যদি একটু রিল্যাক্স মোডে সাহিত্য রচনা করতে চান, তাহলে সেটা হচ্ছে থিংস অ্যাজ ইট অট টু বি, কেমন হওয়া উচিত। আমি আপনার নিজের কল্পনা প্রয়োগ করে আপনি বাস্তবতাকে সাজালেন নিজের মতো করে, তখন কিন্তু আপনার চ্যালেঞ্জ ওইভাবে আসবে না। তাহলে এই হচ্ছে আমাদের 3 ইমিটেটিভ পারপাস: লাইফ এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, অ্যাজ পিপল থিঙ্ক ইট ইজ, এই দুটোর মধ্যে মিল আছে। এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, পিপল থিঙ্ক ইট ইজ, এই দুটো অনেকটাই একরকম। যে কবি তার হুবহু যা দেখছেন তাই লিখছেন, এবং এই ক্ষেত্রে তাকে মানুষের যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু রিফ্লেক্ট করতে হয় অনেক সময়। আর যদি হয় অ্যাজ ইট অট টু বি, তখন কিন্তু কবি যা ভাবছেন, তার চিন্তা ভাবনা সবকিছু দিয়ে উনি যা ভাবছেন তাই আসবে। সেটাকে এই কথাগুলোকেই এই স্লাইডে আরো ক্লিয়ারলি বলা আছে। নূর, নূর দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো ইমিটেটিং রিয়েলিটি। Critic, critic, Critics. critics
Often, ক্রিটিক্স সমালোচক, ক্রিটিক্স। দেখতে পাচ্ছেন না? নূর, কথা শুনতে পাচ্ছেন না অবশ্য। আচ্ছা পড়েন রিয়াদ। Critics often argue with a poet's work if it is seen as either impossible, irrational, morally hurtful, contradictory, or contrary to artistic correctness. Aristotle refutes all of this judgment by saying simply that it is the purpose of the essence of the work that matters. Its goal in imitating reality as it is, sincere and objective portrayal as it is thought to be, what people think as it ought to be, how the reality should be. আচ্ছা, এই কথাগুলোই আমরা কিন্তু এতক্ষণ বলে এসেছি। ক্রিটিক যারা যারা সমালোচনা করে, কবিতা বা সাহিত্যের সমালোচনা করে, তখন তারা কি বলে যে কবি এটা লিখছে, এটা অসম্ভব, ইম্পসিবল, হইতেই পারে না, এটা বলে বাতিল করে দেয়। ইররেশনাল, অযৌক্তিক, অতিরিক্ত ইমোশনাল, যুক্তির কোনো বালাই নেই, ইররেশনাল এই বলে বাতিল করে দেয়। মোরালি হার্টফুল, অনেকে বলেন যে এই কবি তো চরিত্রহীন, পুরো অশ্লীল কথাবার্তা লিখে, মোরালি হার্টফুল এই বলে দাবি করে। কন্ট্রাডিক্টরি, অনেকে বলে যে আমাদের সমাজের চিন্তা ভাবনার সাথে কবির চিন্তা ভাবনা মিলছে না, সাহিত্যিকের চিন্তা ভাবনা মিলছে না, অতএব বর্জন করি। অর কন্ট্রারি টু আর্টিস্টিক কারেক্টনেস, অনেকে বলে থাকেন এটা যথেষ্ট শৈল্পিক না, আর্টিস্টিক না, বাস্তবতার যে অনুকরণ সেটা কিন্তু। স্যার, হ্যাঁ বলেন। সরি স্যার, স্যার মানে ওয়াইফাই চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরেরটা পড়বেন। এখন যারা শিল্প সমালোচক, যারা সাহিত্যের সমালোচক, তারা এই কথাগুলো বলে মূলত কবি সাহিত্যিকদেরকে বাতিল করে দেয়। কি কি বলে? কবি যা লিখেছেন সেটা ইম্পসিবল, অসম্ভব। কবি যা লিখেছেন সেটা ইরেশনাল, অযৌক্তিক। মোরালি হার্টফুল, নৈতিকতার দিক থেকে নৈতিকতাকে আঘাত করে, আমাদের মানবতাকে আঘাত করে। কন্ট্রাডিক্টরি, সমাজ যেভাবে চলছে আমাদের সমাজের চিন্তা ভাবনার সাথে কন্ট্রাডিক্ট করে, ক্ল্যাশ করে। অর কন্ট্রারি টু আর্টিস্টিক কারেক্টনেস। এবং লাস্টেরটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস, আগের গুলো কিন্তু অতটা সিরিয়াস না। ইম্পসিবল, ইররেশনাল, মোরালি হার্টফুল, কন্ট্রাডিক্টরি বলে কিন্তু বাদ দিলে সেটা কিন্তু যথেষ্ট যৌক্তিক না। লাস্টেরটা হচ্ছে সিরিয়াস, কন্ট্রারি টু আর্টিস্টিক কারেক্টনেস, যদি প্রকাশটা শৈল্পিক না হয়। অ্যারিস্টটল সবগুলোকে বাতিল করে দিচ্ছেন, refutes all of this judgment by saying simply that it is the purpose। সবচেয়ে মূল কথা, একটা সাহিত্যকর্ম, গল্প, কবিতা, উপন্যাস যাই হোক না কেন, একটা সাহিত্যকর্ম, একটা কবিতা যখন আমরা পাবো তখন তার পারপাসটা আমরা খেয়াল করব। এসেন্স, পারপাস অফ ইমিটেটিং দ্য রিয়েলিটি, সে যে বাস্তবতাকে অনুকরণ করছে তার পিছনে উদ্দেশ্যটা কি, এসেন্সটা আমরা খেয়াল করব। এসেন্স অফ দ্য ওয়ার্ক ইট ম্যাটার্স, এসেন্সটা হচ্ছে জরুরি। এসেন্স যদি থাকে তবে সেটা সার্থক, এসেন্স যদি না থাকে ব্যর্থ। তাহলে এসেন্স কি? পারপাস অফ ইমিটেটিং রিয়েলিটি, এটা নিয়ে আমরা কিন্তু বারবার কথা বলছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3বার কিন্তু আসলো, মানে আপনাদের মিডিয়ার জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। বাস্তবতাকে যে আমরা ইমিটেট করব, 3 ভাবে ইমিটেট করতে পারি। অ্যাজ ইট ইজ, সিনসিয়ার এন্ড অবজেক্টিভ পোর্ট্রায়াল, বাস্তবে আমি যা দেখছি হুবহু এটাকেই একদম ফেইথফুলি, সিনসিয়ারলি যা দেখছি হুবহু এটাকেই সাহিত্যে তুলে ধরা, এটা হতে পারে। অথবা as it is thought to be, what people think, মানুষ কি মনে করে সেটাকে যদি আমার কবিতায় জায়গা করে দেই, যে মানুষ এটা মনে করে, আমি সেটা কবিতার মাধ্যমে তুলে ধরলাম, হতে পারে। অথবা থার্ড, as it ought to be, কেমন হওয়া উচিত, সাহিত্যিক তার নিজস্ব বিচার, বুদ্ধি, বিবেক প্রয়োগ করে, জাজমেন্ট, ইভ্যালুয়েশন, স্ক্রুপুলাস সবকিছু প্রয়োগ করে, বিচার, বুদ্ধি, বিবেক সবকিছু অ্যাপ্লাই করে বলবেন হাউ দ্য রিয়েলিটি শুড বি, বাস্তবতা কেমন হওয়া উচিত, এটাও হতে পারে। বাট আলটিমেটলি এই পারপাস গুলো কিন্তু থাকতে হবে, এই 3টা পারপাস অন্তত থাকতে হবে।
কবিতায় দেখেন, আপনি সারা জীবনে যত কবিতা, গল্প, উপন্যাস, নাটক যা কিছু দেখেছেন, আপনি সবকিছু এখন এই তিনটা দ্বারা আপনি জাজ করেন তো। যিনি সাহিত্যিক, বাস্তবতাকে তিনি কিভাবে ইমিটেট করেছেন? অ্যাজ ইট ইজ, যা দেখছেন সেটাই, অ্যাজ ইট ইজ থট টু বি, মানুষ যা ভাবে তাই, নাকি অ্যাজ ইট থট অট টু বি, যেমন হওয়া উচিত তা? এই তিনটার যে কোনো একটায় এসেন্সটা দেখেন ম্যাচ করে। আপনি সারা জীবনে যত গল্প উপন্যাস পড়েছেন সবগুলো কিন্তু আমরা এই তিনটা দিয়ে কিন্তু আমরা জাজ করতে পারি বাস্তবতাকে সেই সাহিত্যকর্ম কিভাবে তুলে ধরছে। যা দেখছে তাই, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সমালোচনা পাবেন না। মানে বাস্তবতাকে জাস্ট তুলে ধরা, ওখানে কোনো ক্রিটিসিজম নাই, কোনো জাজমেন্ট ইভ্যালুয়েশন কিছু নাই। মানুষ যা চিন্তা করে, জনগণ বাস্তবতাকে যেমন ভাবে সেটাকে তুলে ধরা। জনপ্রিয় নাটক, জনপ্রিয় সিরিয়াল যেগুলো ভাইরাল হয়, হিট হয়, সেগুলো কেন হিট হয়? কারণ বেশিরভাগ মানুষ সেইভাবেই চিন্তা করে। এটা কিন্তু সেফ অপশন। দেখবেন যেসব সাহিত্যকর্ম আর কি জনপ্রিয়, পপুলার, সেগুলো কিন্তু এই 2 নাম্বারটা ফলো করে। অ্যাজ ইট থট টু বি, হোয়াট পিপল থিঙ্ক, মানুষ যেটা চিন্তা করে সেটাকেই। ফাইনালি 3 নাম্বারটা, যেটাতে অনেকেই হোঁচট খায়, বাস্তবতা কেমন হওয়া উচিত। সাহিত্যিকরা, কবি সাহিত্যিক, তারা তাদের নিজস্ব বিচার বুদ্ধি অ্যাপ্লাই করে জাজমেন্ট দেন, তারা জাজ করেন যে কেমন হওয়া উচিত। তার মানে দিস ইজ, লাস্টেরটা হচ্ছে ক্রিটিসিজম অফ আওয়ার লাইফ অ্যান্ড অ্যাকশন, ক্রিটিসিজম অফ রিয়েলিটি, আমাদের জীবন, আমাদের কর্মকে ক্রিটিসাইজ করা, বাস্তবতাকে ক্রিটিসাইজ করা, অ্যাজ ইট অট টু বি। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে রিভিশন আছে, এপিক পোয়েম অ্যান্ড ট্র্যাজেডি। এটা এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে শুধু রিভিশন হবে। নূর, নূর পড়েন তো রিভিশনটা। Okay, sir. Aristotle's next proceeds to a discussion of the epic poem, which employs a singular matter, a dramatic plot, unity, and all the other features of a tragedy. Number one, a proper epic maintains all the elements of a tragedy, since tragedy evolved from the epic form. Number two, an epic doesn't portray a single action, but rather a single period, thus often charting the course of many characters over the course of many events. Number three, epic poetry falls into the same categories as tragedy: simple, complex, ethical, or pathetic. Number four, also like tragedy, it requires reversal, recognition, sense of suffering, and artistic thought, uh, and diction. There are a few differences between tragedy and epic, however. ওকে, তাহলে এই স্লাইডটা আমরা কিন্তু গত ক্লাসে খুব ডিটেইলে আলোচনা করেছি। আমি এই ক্লাসেও রিপিট করছি, কেন? আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য যে এটা আপনাদের মিডের জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মিড অ্যান্ড ভাইভা। ডিটেইল আলোচনার জন্য গত লেকচারটায় যাবেন, বোল্ড করা অংশগুলো খেয়াল করেন, হাইলাইটেড অংশগুলো হচ্ছে আপনাদের ফোকাস করে মন দিয়ে দেখতে হবে। এখানে আমরা দেখলাম হচ্ছে কম্প্যারিজন, মানে হচ্ছে তুলনা, মানে যেটা এপিকেরও আছে ট্র্যাজেডিরও আছে, দুইয়ের মধ্যে মিল কি কি। এখন আমরা দেখবো পার্থক্যটা, কন্ট্রাস্ট। সঞ্জিদা দেখতে পাচ্ছেন? সঞ্জিদা, আয়শা খানম লিমা দেখতে পাচ্ছেন? লিমা স্যার পড়েন তো, পার্থক্য কি কি, এপিক পোয়েম আর ট্র্যাজেডির পার্থক্যটা কি কি? contrast the epic poem versus the tragedy. There are few differences between tragedy and epic. However, first, an epic poem will not use song or spectacle to achieve its cathartic effect. Second, epic often cannot be presented at the single setting
whereas tragedies are usually capable of being brought within a single view. Epic poetry, after all, is not confined to the stage, and thus many events and characters can be presented simultaneously because of its narrative form. Finally, the heroic measure of epic poetry is hexameter, where tragedy often use other forms of meter to achieve the rhythm of different characters' speech. এটাও কিন্তু আমাদের রিভিশন, তাই না? এটা এটা আমরা ডিটেইলে আলোচনা করেছি গত ক্লাসে। যদি কোনো পয়েন্টে সমস্যা থাকে গত লেকচারে দেখবেন, গত লেকচারে রেকর্ডিং দেয়া আছে, ওটাতে দেখবেন। এটা এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো। আর এই যে কন্টিনিউয়াসটা আছে, আরেকটা স্লাইড আছে, এটাও রিভিশন। সুমাইয়া ইভা পড়েন তো। Epic versus tragedy. Epic poetry unfolds in a narrative forms, as in the Iliad. Tragedy depends on staging for its cathartic effects, as in the Oedipus. Epic poetry has no need for uh, spectacle because it gains its designs from a large span of time. Tragedy, however, is limited in its time frame, usually to a single day, as thus the spectacle of suffering and horror is necessary for catharsis. থ্যাংক ইউ। আমরা তাহলে দুটো স্লাইডে পেলাম, ট্র্যাজেডি আর এপিক, এই দুটোর যে পার্থক্য এটা কিন্তু আমরা দুই স্লাইডে আছে। তাহলে তিনটা স্লাইডে, এই 5 নম্বর স্লাইড, এটা হচ্ছে এপিক পোয়েট্রি আর ট্র্যাজিক পোয়েট্রির যে সিমিলারিটি, মিলগুলো কি কি। আর স্লাইড নাম্বার 6 এন্ড 7 এটা হচ্ছে এপিক আর ট্র্যাজেডির মধ্যে যে পার্থক্যটা। এটা কিন্তু আমরা গত ক্লাসে ডিটেইলে আলোচনা করেছি, সেটারই জাস্ট রিপিটেশন, রিভাইজ করলাম আমরা। আরেকটা রিভিশন আছে আমাদের, লাইকলিহুড এন্ড প্রবাবিলিটি, এটা নিয়েও আমরা কথা বলেছি। আপনাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য, ইরফান ইরফান শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। আমার একটু হসপিটালে যাওয়া লাগবে স্যার, একটু ইমার্জেন্সি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি লিভ নিতে পারি স্যার? ও আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি পড়বো? হ্যাঁ পড়েন। Likelihood and probability. Tragedy and epic, both forms depend on likelihood and probability. A tragedy depends on probability even more than the epic, in that the events are dramatized, forcing us to filter all the events on a stage through our own experience and classify it as either rational or absurd. An epic poem, however, has more room for maneuvering since the oral tradition allows a balancing of irrational with the pleasures of indulgence, as long as the reader can imagine some world where the fiction could be real. Then he will continue to find the story engaging. If, however, he finds that the action is false, then the causal chain of plot is broken, and often the work can never recover. ওকে, থ্যাংক ইউ। এটাও আমরা আলোচনা করেছি কিন্তু গত ক্লাসে, এটা আপনাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। কি বলেছিলাম যে
এপিক পোয়েট্রিতে মহাকাব্যে আমরা কিছু মানে অ্যাবসার্ড এলিমেন্ট অ্যাড করতে পারি, অবাস্তব অযৌক্তিক কিছু এলিমেন্ট হয়তো আমরা অ্যাড করতে পারি, কিন্তু ট্র্যাজেডিতে আমাদের খুব সাবধান হতে হবে, সবসময় রেশনাল হতে হবে। অযৌক্তিক অবাস্তব কোনো কিছু ট্র্যাজেডিতে অ্যাড করা যাবে না। যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু সেটা পুরো ট্র্যাজেডির ফ্লেভারটাই নষ্ট করে দিবে। ট্র্যাজেডির যে মূল উদ্দেশ্য মানুষের মনে ভীতি এবং করুণার আবেগ জোয়ার নিয়ে আসা, ক্যাথারটিক ইফেক্ট, ক্যাথারসিস, পারজেশন অফ ফিয়ার এন্ড পিটি, সেটা কিন্তু আসবে না যদি আমরা অবাস্তব কিছু নিয়ে আসি। অবাস্তব কোনো কিছু আনলে যে কজাল চেইন অফ প্লট সেটা ভেঙে যাবে। খুব সাবধান থাকতে হবে যে ট্র্যাজেডি মানেই হচ্ছে এখানে অযৌক্তিক অবাস্তব কোনো কিছু থাকা যাবে না। তবে এপিক পোয়েমে আমরা ইররেশনাল অ্যাবসার্ড এলিমেন্ট রাখতে পারি। হাইলাইট করা অংশগুলো দেখেন, এটা আপনাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। হাইলাইট করা অংশগুলো, ট্র্যাজেডি ডিপেন্ডস অন প্রবাবিলিটি more than epic. ট্র্যাজেডিতে উই নিড টু ফিল্টার। ট্র্যাজেডি যখন দর্শকরা দেখে তখন সে সেটাকে ফিল্টার করে, সে দেখে এটা কি যৌক্তিক নাকি অসম্ভব। অসম্ভব হলে কিন্তু দর্শক সেটা বাতিল করে দেয়, প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে, তখন কিন্তু আর সেটা সার্থক ট্র্যাজেডি হতে পারে না। আর এপিক পোয়েমে ইট অ্যালাউস ব্যালেন্সিং অফ ইররেশনাল উইথ প্লেজার অফ ইন্ডালজেন্স। তখন এটা মানে দর্শকরা পড়তে থাকে তো অথবা শুনতে থাকে, তখন হয়তো এটা তাদেরকে মানে ফ্যান্টাসাইজ করে, তাদের জিনিসটা ভালো লাগে। তবে স্টেজে যখন পারফর্ম করানো হবে তখন খুব সাবধান। যদি ইফ দ্য অডিয়েন্স ফাইন্ডস দ্যাট অ্যাকশন ইজ ফলস, যদি ইররেশনাল কোনো কিছু ঢুকে যায় তার মানে অ্যাকশন ইজ ফলস। আর একটা অ্যাকশন ফলস হয়ে যাওয়া মানেই হচ্ছে পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়বে। দ্য হোল স্ট্রাকচার উইল ক্রাম্বল ডাউন। যেটা আমরা বলেছিলাম ইউনিটি থাকতে হবে, ডিটারমিনেট স্ট্রাকচার। একটা যদি ভেজাল চলে আসে পুরো স্ট্রাকচার কিন্তু ভেঙে পড়বে। দ্য হোল কজাল চেইন অফ প্লট উইল বি ব্রোকেন। পুরো ট্র্যাজেডিটাই ভেস্তে যাবে, পুরো ট্র্যাজেডিটাই শেষ। দর্শকের মনে কিন্তু ওই যে আমরা যে ক্যাথারসিস চাচ্ছি সেটা কিন্তু আসবে না। অতএব সবসময় ট্র্যাজেডিতে আমাদের সাবধান থাকতে হবে, অবাস্তব অযৌক্তিক কোনো কিছুই যেন না ঘটে। খুবই ইম্পর্টেন্ট আপনাদের ভাইবার জন্য, বিশেষ করে বোল্ড করা অংশগুলো। আজকের লেকচারের লাস্ট পার্ট, এটা অ্যারিস্টটলের সময় খুব বিখ্যাত একটা ডিবেট ছিল, অনেক বড় একটা বিতর্ক ছিল। এপিক অর ট্র্যাজিক ফর্ম, এপিক অর ট্র্যাজিক, হুইচ ওয়ান ইজ হায়ার, কোনটা বেশি উন্নত, কোনটা বেশি হাই লেভেলের, কোনটার মান আর্টিস্টিক ভ্যালু বেশি। মোস্ট ক্রিটিক্স অফ হিজ টাইম ওয়ান্টেড এপিক পোয়েট্রি। অ্যারিস্টটলের সময়কার বেশিরভাগ শিল্প সমালোচক এবং সাহিত্যিক যারা, তারা এপিক পোয়েট্রি মহাকাব্যের উপর গুরুত্ব দিয়েছেন। তারা কি বলেছেন? দে আর্গুড দ্যাট ট্র্যাজেডি ওয়াজ ফর অ্যান ইনফেরিয়র অডিয়েন্স। ট্র্যাজেডির যারা দর্শক তারা হচ্ছে মানের দিক থেকে একটু নিম্নমানের, একটু নিম্নমানের। যারা ট্র্যাজেডির ভক্ত তাদের ভেতরে সফিস্টিকেশনের যথেষ্ট অভাব আছে। Tragedy was for an inferior audience that required the gesture of performance. মানে চোখের সামনে না দেখলে, এরা হচ্ছে এমন দর্শক যে চোখের সামনে পারফর্ম করে না দেখালে তারা বুঝতে পারে না, মানে তাদের ইন্টেলেকচুয়ালিটি অতটা হাই লেভেলের না। While epic poetry was for cultivated audience, তারা বলতো যে এপিক পোয়েট্রি মহাকাব্য হচ্ছে যারা শিক্ষিত, রুচিশীল, শিল্প মন মানসিকতা সম্পন্ন, শৈল্পিক মন মানসিকতা যাদের আছে তারাই একমাত্র মহাকাব্য বুঝতে পারে। তার মানে ট্র্যাজেডি যারা এনজয় করে তারা হচ্ছে লো লেভেলের অডিয়েন্স, আর যারা এপিক দেখে, এপিক পড়ে বা এপিক শুনে এনজয় করে তারা হচ্ছে সফিস্টিকেটেড, কাল্টিভেটেড অডিয়েন্স। তখনকার ক্রিটিকরা তারা কিন্তু এইভাবে দুই ভাগে ভাগ করে দিল। যারা ট্র্যাজেডির ভক্ত তাদেরকে তারা বলছে নিম্নমানের দর্শক, আর যারা এপিক মহাকাব্যের অনুরাগী তাদেরকে বলা হতো কাল্টিভেটেড, সফিস্টিকেটেড অডিয়েন্স। তাদেরকে কিন্তু উন্নত মানের অডিয়েন্স বলে বিবেচনা করা হতো। হাউএভার অ্যারিস্টটল এসে সেখানে বিতর্ক ছুড়ে দিলেন। অ্যারিস্টটল বলছেন যে মোটেও এই কথাটা ঠিক না, এই কথাটা মোটেও ঠিক না। কোন কথাটা? যারা ট্র্যাজেডির ভক্ত তারা নিম্নমানের দর্শক, যারা এপিকের ভক্ত তারা উচ্চমানের দর্শক।
অ্যারিস্টটল বলছেন এই কথাটা মোটেও ঠিক না। অ্যারিস্টটল কি বলছেন? ট্র্যাজেডি হ্যাজ অল দ্য সেম গুড কোয়ালিটিস অফ এন এপিক ইন ইটস রিডিং। কাজে আমরা যদি ট্র্যাজেডি তো বদনাম এটাই যে চোখের সামনে ভিজুয়ালাইজ না করলে এরা এনজয় করতে পারে না, বুঝতে পারে না। কিন্তু ট্র্যাজেডি যদি কেউ পড়ে তাহলেও কিন্তু সে যে এনজয়মেন্ট, আনন্দ সে কিন্তু পেতে পারে। একটা এপিকের যে কোয়ালিটি আছে, ট্র্যাজেডিও কিন্তু কোনো অংশে কম না। পড়তে গেলে এপিকের যে এনজয়মেন্ট, এপিকের যে উত্তেজনা, আনন্দ, ট্র্যাজেডি কিন্তু এপিকের থেকে কোনো অংশে কম না, বাট অলসো হ্যাজ দ্য অ্যাডেড ডিমেনশন অফ বিং এবল টু ট্রান্সলেট অন স্টেজ। শুধুমাত্র এপিকের মতো পড়ে আনন্দ পাওয়া যায় তাই না, এটাকে কিন্তু স্টেজেও পারফর্ম করানো যায় ইনটু ড্রামা অফ স্পেকটিকল এন্ড মিউজিক এন্ড কেপেবল অফ বিং ডাইজেস্টেড ইনটু ওয়ান সিটিং। সেই দিক থেকে দেখতে গেলে এপিকের সমস্ত গ্রেট কোয়ালিটি কিন্তু ট্র্যাজেডির মধ্যে আছে, বরং ট্র্যাজেডির মধ্যে আরো বেশি কিছু আছে। এপিকের সমস্ত কোয়ালিটি ট্র্যাজেডিতে বিদ্যমান। তার মানে কি ট্র্যাজেডি এপিকের থেকে কোনো অংশে কম না, কম তো নাই বরং বেশি, কিছু কিছু জিনিস বেশি আছে। স্পেকটিক্যাল, মিউজিক, ডাইজেস্টেড ইন ওয়ান সেটিং, এক বসায় শেষ করা যায়, মানুষের মনোযোগকে একদম চুম্বকের মতো ধরে রাখে, মানুষকে একদম মোহগ্রস্ত করে রাখে, স্পেল বাইন্ডিং পারফরমেন্স যাকে বলে। তাহলে অ্যারিস্টটল বলছেন যে একটা কথা আছে যে যারা এপিক এনজয় করে তারা উচ্চমান সম্পন্ন দর্শক, যারা ট্র্যাজেডি এনজয় করে তারা নিম্নমান সম্পন্ন দর্শক। এই কথাটা মোটেও লজিক্যাল না। কেন? কারণ ট্র্যাজেডি এপিকের থেকে কোনো অংশে কম না, এপিকের সমস্ত গুণাবলী ট্র্যাজেডির মধ্যে আছে। ট্র্যাজেডি এপিকের থেকে কোনো অংশে কম না। নো লেস দেন tragedy was no less than an epic poetry, but it has some added element, তার বেশি কিছু এলিমেন্ট আছে। এটাকে স্টেজে পারফর্ম করানো যায়, এর মধ্যে মিউজিক অ্যাড করা যায়, স্পেকটাকল অ্যাড করা যায়, আমাদের হৃদয়কে আরো গভীরভাবে আকর্ষণ করতে পারে। তার মানে মানের দিক থেকে ট্র্যাজেডি এপিকের থেকে কোনো অংশে কম তো নাই বরং বেশি। অ্যারিস্টটল এসে তখনকার বিতর্ক পুরো পাল্টে দিলেন। তখন এপিক বেশি ফেমাস ছিল, ট্র্যাজেডি ছিল একটু যারা সাধারণ দর্শক তাদের জন্য, আর এপিক ছিল যারা একটু সফিস্টিকেটেড, কালচার্ড, কাল্টিভেটেড অডিয়েন্স তাদের জন্য। অ্যারিস্টটল বলছেন যে এই কথাটা ঠিক না, এপিকের যা কিছু ভালো গুণ সবকিছু ট্র্যাজেডির তো আছেই, বরং ট্র্যাজেডির আরো বেশি আছে। অ্যারিস্টটল কি বলছেন? অ্যারিস্টটল উত্তর দিচ্ছেন, কন্টিনিউ হচ্ছে যে epic recitation can be marred with overdone gesticulation in the same way as tragedy. অ্যারিস্টটল বলছেন আপনারা যারা এপিক পোয়েট্রির উচ্চ মান সম্পন্ন দর্শক, তারা যখন এপিক এনজয় করেন, কেউ একজন যখন চমৎকার ভাবে আবৃত্তি করতে থাকে, তখন তো আপনারা ফোকাস করেন যে রিডার কিভাবে পড়ছে তার উপরে, ওভারডান জেস্টিকুলেশন। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কেন আমরা উচ্চ মান সম্পন্ন দর্শক বলবো? আপনারা তো নিজে পড়ে আনন্দ নিচ্ছেন না, আরেকজন পড়ছে আপনি তার কাছ থেকে আনন্দ নিচ্ছেন, তাহলে আপনি কতটুকু উচ্চ মান সম্পন্ন অডিয়েন্স হবেন? ইউ আর নট রিডিং, ইউ আর লিসেনিং টু সামওয়ান হু ইজ রিডিং। তাহলে আপনি কিভাবে কাল্টিভেটেড অডিয়েন্স হলেন? দেয়ার ইজ নো গ্যারান্টি that epic form is not one motivated by oral gesture. অনেক সময় আছে যারা মহাকাব্য লিখতে বসে তারা এই জিনিসটা মাথায় রাখে যে আচ্ছা ঠিক আছে এইভাবে মহাকাব্য লিখি, তাহলে রিডার যখন পড়বে তখন দর্শকরা অনেক বেশি আকৃষ্ট হবে। the ones who recite it for audience, তার মানে কি যিনি মহাকাব্য লিখছেন তিনিও কিন্তু পারফরম্যান্সটা তার মাথায় রাখছেন যে ও আমার মহাকাব্যটা পারফর্ম হবে, আমার মহাকাব্যটা যেহেতু পারফর্মড হবে তাহলে আমি এইভাবে লিখি, এইভাবে না লিখে এইভাবে লিখি, তাহলে কি হবে? দর্শকরা আরো বেশি আকৃষ্ট হবে। তার মানে কি যারা এপিক রাইটার তারাও কিন্তু ট্র্যাজেডির থেকে কোনো অংশে কম না। ট্র্যাজেডিয়ানরা, ট্র্যাজিক পোয়েটরা তারা যেমন পারফরমেন্সের কথা মাথায় রেখে নাটককে সাজায়, যারা মহাকাব্য লেখে তারাও পারফরমেন্সের কথা মাথায় রেখে তাদের মহাকাব্যকে সাজায়। তার মানে কি যারা নিজেদেরকে আর্টিকুলেটেড, সফিস্টিকেটেড, কাল্টিভেটেড, কালচার্ড অডিয়েন্স দাবি করছে তাদেরকে অ্যারিস্টটল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন
যে আপনাদের ধারণায় ভুল। ট্র্যাজেডি লাইক পোয়েট্রি প্রডিউসেস ইটস ইফেক্ট উইদাউট অ্যাকশন। ট্র্যাজেডি যদি আমরা পড়ি, if we read the tragedy, it can also produce effect without action in the more mere reading. ট্র্যাজেডি যদি আমরা স্টেজে না দেখে যদি শুধু পড়ি, পড়লেও কিন্তু আমাদের মনের চোখে সেই অ্যাকশনটা ভেসে উঠবে। তার মানে এপিকের যে স্ট্রং পয়েন্ট, রিডিং এপিক, রিডিং ট্র্যাজেডিও কিন্তু কোনো অংশে কম না। রিডিং ট্র্যাজেডি ইট ইজ অলসো এনজয়েবল, আমাদের চোখের সামনে অ্যাকশন ছবির মতো ফুটে ওঠে। স্টেজেই যে পারফর্ম করাতে হবে তা না, যেমন শেক্সপিয়ারের ট্র্যাজেডি আমরা কিন্তু পড়েই এনজয় করতে পারি, আমাদের সামনে যে সবসময় স্টেজ হতে হবে তা কিন্তু না। তাহলে সমস্ত যুক্তি তর্ক শেষে অ্যারিস্টটল কি যুক্তি দিচ্ছেন? দ্য ট্র্যাজেডি ইন ফ্যাক্ট সুপিরিয়র। সমস্ত বিবেচনা শেষে অ্যারিস্টটল কি রায় দিচ্ছেন? যদি মহাকাব্য এবং ট্র্যাজেডি, এপিক এবং ট্র্যাজেডি এই দুইয়ের মধ্যে যদি লড়াই হয়, ট্র্যাজেডি ইজ ইন ফ্যাক্ট সুপিরিয়র। ট্র্যাজেডি হচ্ছে সব দিক থেকে এগিয়ে, মানের দিক থেকে, শিল্পমান, সৃজনশীলতার দিক থেকে ট্র্যাজেডি এগিয়ে থাকবে। বিকজ কেন? ইট হ্যাজ অল দ্য এপিক এলিমেন্টস। এপিকের সমস্ত ভালো গুণাবলী ট্র্যাজেডির মধ্যে বিদ্যমান। এপিক্স all the good qualities we can find it in tragedy. Tragedy contains all the good qualities of epic as well as, এবং সব গুণাবলী তো আছেই, প্লাস স্পেকটেকল অ্যান্ড মিউজিক, এই দুটো আলাদা করে যোগ হয়ে যায়। স্টেজ পারফরমেন্স, এটা কিন্তু এপিকে আনা সম্ভব না, ট্র্যাজেডিতে আনা সম্ভব। অ্যান্ড মিউজিক, সঙ্গীত, একটু বিশাল ব্যাপার, টু প্রোভাইড অ্যান ইন্ডালজেন্ট প্লেজার ফর দ্য অডিয়েন্স। তাহলে সব দিক বিবেচনা করে আমরা এটাই বলতে পারি যে অ্যারিস্টটল প্রমাণ করে দিলেন যে ট্র্যাজেডি ইজ মোর সুপিরিয়র দ্যান এপিক। শিল্পমানের দিক থেকে মহাকাব্যের থেকে ট্র্যাজেডি বেশি উন্নত। Moreover, it maintains a vividness of impression. যারা শিল্পী তাদের যে অ্যাক্টিং, তাদের এক্সপ্রেশন দর্শকরা দেখতে পারে। এমনকি পড়তে পড়তেই যদি সে সত্যিকারের ট্র্যাজেডিয়ান হয়, সত্যিকারের ট্র্যাজিক পোয়েট হয়, তাহলে তার পড়তে পড়তেই আমাদের চোখের সামনে সবকিছু চমৎকার ভেসে উঠবে। ট্র্যাজেডি দেন, despite the argument of critics, is the higher art. অ্যারিস্টটল বলছেন যে শিল্প সমালোচকরা যাই বলুক না কেন, ট্র্যাজেডি হচ্ছে হায়ার আর্ট। অন্য সব শিল্পের থেকে, অন্য সব সাহিত্যের থেকে ট্র্যাজেডিকে অ্যারিস্টটল বলছেন শ্রেষ্ঠ। And with this quite controversial conclusion, Aristotle ends his poetics. এই কথা বলে অ্যারিস্টটল তার পোয়েটিক শেষ করছেন। This is the last argument. This is the last point of debate in Aristotle's Poetics. অ্যারিস্টটল কিভাবে যুক্তিতে বোঝালেন? অ্যারিস্টটল কিভাবে যুক্তি দিয়ে বোঝালেন যে ট্র্যাজেডি হচ্ছে হায়ার আর্ট। সব সাহিত্য কর্মের মধ্যে, সকল রকম কবিতার মধ্যে ট্র্যাজেডিকে শ্রেষ্ঠ কবিতা অ্যারিস্টটল কেন বলছেন? তার যুক্তিগুলো আমরা স্লাইড 9 এন্ড স্লাইড 10 এ পাচ্ছি। তাদের মিডের জন্য ইম্পর্টেন্ট। স্যার আমাদের এইবার গ্রুপ ডিসকাশনের জন্য কোন কোন মানে সবগুলাই করব, সব লেকচার গ্রুপ ডিসকাশনের জন্য হচ্ছে এই যে দেখবেন, খুব ভালো করে খেয়াল করবেন, আমি যখন স্লাইড গুলো আপনাদের সামনে দিচ্ছি, দেখেন কিছু কিছু লাইন আছে বোল্ড করা, হাইলাইট করা, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনারা এই পয়েন্ট গুলোতে ফোকাস করবেন। আপনি এই পয়েন্ট গুলোকে ভালো করে পড়ে বুঝে, আপনাকে তো মুখস্থ করে কোনো কিছু বলতে হবে না, আপনি স্লাইড দেখে পড়বেন। আমি আজকে কিভাবে প্রেজেন্ট করলাম। জি স্যার, কিন্তু স্যার লেকচার কি সবগুলোই ফলো করব সেটা বলছিলাম। লেকচার হচ্ছে আপনি ফলো করবেন কোনগুলো? আপনি আপনাদের আগামী মঙ্গলবারের যে গ্রুপ ডিসকাশন হবে না, মঙ্গলবারে, জি স্যার, মঙ্গলবারে আপনারা পড়ে আসবেন হচ্ছে 1 2 3 4 এই তিনটা স্লাইড, 1 2 3 4
আরো সহজ করে দেই, 1 2 3 প্রথম 3টা স্লাইড আছে না, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, মনে থাকবে? জি স্যার। এই 3টা স্লাইড খুব ভালো করে পড়ে আসবেন। আমি যেভাবে আলোচনা করলাম এটা হচ্ছে এইভাবে, আপনি প্রথমে রিডিং পড়লেন, রিডিং পড়ে তারপরে যে হাইলাইটেড অংশগুলো অথবা আপনার মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা আলোচনা করার দরকার, সেটা আমাদের সাথে আলোচনা করবেন। তারপরে আমি আপনাকে জিজ্ঞেস করব যে এই স্লাইড থেকে কি কি ধরনের মিড টার্মে কিরকম প্রশ্ন হতে পারে 5 মার্কের, অথবা আমি যদি ভাইভার একটা 1 মার্কের একটা প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন বানাতে চাই এই স্লাইড থেকে, তাহলে কি প্রশ্ন হতে পারে। যেমন আমাদের এই সেকেন্ড স্লাইড, রাইটিং পোয়েট্রি, এখান থেকে আমাদের 5 মার্কের একটা প্রশ্ন হতে পারে যে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হোয়াট আর দ্য ক্রিটিক্যাল ডিফিকাল্টিজ এন্ড সলিউশনস। তাহলে 5 মার্কের একটা অ্যান্সার কিন্তু আমরা এই প্রথম 2টা স্লাইড থেকে পেয়ে যাব। হ্যাঁ, বলতে গেলে 3টা স্লাইড থেকে 5 মার্কসের জন্য আমরা কিন্তু এই 3টা স্লাইড ইউজ করব। 5 মার্কের একটা কোয়েশ্চেন যদি হয় তাহলে কিন্তু এই প্রথম 3টা স্লাইড ইউজ হবে, ঠিক আছে? আর যদি 2 মার্কের একটা কোয়েশ্চেন হয় তাহলে কিন্তু প্রথম স্লাইডটাই যথেষ্ট। 2 মার্কের কোয়েশ্চেন হলে এই স্লাইড 2ই যথেষ্ট, আর যদি 5 মার্কের হয় তাহলে কিন্তু 2 3 4 এই 3টা স্লাইডই আসবে। ইমিটেটিং রিয়েলিটি নিয়ে শর্ট কোয়েশ্চেন হতে পারে, এটা থার্ড এই স্লাইড থেকে হবে। তারপর কম্প্যারিজন, এটা তো আমরা গত ক্লাসেই বলেছি যে সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস, এপিক পোয়েম আর ট্র্যাজেডির মধ্যে মিল কোথায়, পার্থক্য কোথায়, ঠিক আছে? মিল এবং পার্থক্য, ঠিক আছে? মিল 2 মার্কস, পার্থক্য 2 মার্কস, আর বাকি এক থাকবে হচ্ছে ওই যে লাস্ট জাজমেন্ট। অ্যারিস্টটল যে বললেন যে ট্র্যাজেডি হচ্ছে এপিকের থেকে উন্নত মানের শিল্পকর্ম, এটা নিয়ে 1 মার্কের একটা অ্যান্সার। যেমন এই যে স্লাইড, এই দুটো স্লাইড থেকে গুরুত্বপূর্ণ অংশটা 1 মার্কের। অথবা এটা যদি 2 মার্কের আসে যে অ্যারিস্টটল কিভাবে মানে যুক্তি দিলেন, অ্যারিস্টটল যে বললেন ট্র্যাজেডি ইজ হায়ার আর্ট, কিভাবে, তখন এই দুটো স্লাইড থেকে এই যে হাইলাইট অংশগুলো আছে শুধুমাত্র হাইলাইট পার্টগুলো নিয়ে নিজের মতো করে ছোট্ট করে লিখবেন। 2 মার্কের জন্য আমাদের 5-6 সেন্টেন্সের বেশি হওয়ার দরকার নাই। 1 মার্ক 1 মার্কের জন্য 3 সেন্টেন্সের বেশি হওয়ার দরকার নাই, 3 সেন্টেন্স, ঠিক আছে? মার্ক অনুযায়ী ভলিউম, যদি 1 মার্ক থাকে তাহলে 3 ফুল সেন্টেন্স, 2 মার্ক থাকে তাহলে 6 হাইস্ট, 5 মার্ক থাকলে 15 সেন্টেন্স হাইস্ট, এর বেশি হওয়ার দরকার নাই। আপনাদের 5-এর বেশি কোনো কোয়েশ্চেনে মার্কস থাকবে না, মানে আপনাদের এবারকার কোয়েশ্চেন গুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, 5 মার্কস, 2 মার্কস, 1 মার্কস এইভাবে হবে। তাহলে নেক্সট ক্লাসে আপনারা প্রথম 3টা লেকচার, লেকচার 1 2 3, এই 3টা মন দিয়ে পড়ে আসবেন, এখান থেকে আমরা আলোচনা করব। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, ক্লাস শুরু হয়ে গেছে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে যাদের প্রশ্ন নাই আপাতত তারা আপাতত লিভ নিতে পারেন। আজকে এই পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।